এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন এক মাল্টি ট্যালেন্টেড ভার্সেটাইল ফিল্ম স্টার, যাকে আপনারা সব রকম রূপে দেখেছেন। একজন অ্যাক্টর রূপে, একজন ডিরেক্টর রূপে। ওর গানও হিট করেছে, ওর লেখা ডায়ালগ সারা পৃথিবী জুড়ে জনপ্রিয় হয়েছে। প্লিজ ওয়েলকাম পারফর্মার, গ্রেট আর্টিস্ট ফারহান আখতার। আর আপকি আদালতে আজ আমাদের জাজ খুবই স্পেশাল একজন। উনি ভারতীয় সেনার এমন একজন অফিসার যাকে ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড অফিসার বলা হয়ে থাকে। ডিফেন্সের এক্সপার্ট। ভারতের জন্যে, আমাদের দেশের জন্যে খুব সাহসিকতার সঙ্গে উনি লড়াই করেছেন। প্লিজ ওয়েলকাম রিটায়ার্ড মেজর জেনারেল সঞ্জয় সুরি। মোকদ্দমা শুরু করা হোক। তো আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা। আপকি আদালতে প্রথম অভিযোগ ফারহান আখতারের বিরুদ্ধে। আপকি আদালতে ফিল্ম স্টার ফারহান আখতারের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি বাইরে একরকম, ভেতরে আরেক রকম। ফারহান, আমি আপনার ছেলেবেলা সম্বন্ধে কিছু তথ্য সংগ্রহ করেছি। আচ্ছা। জাভেদ আখতার সাহেব, যিনি আপনার বাবা, ওনার ইমপ্রেশন ছিল যে এই চুপচাপ থাকে, ও নিজের ঘরের ভেতর থাকে, বেশি কথা বলে না, কারোর সাথে ঝগড়া করে না। হ্যাঁ। কিন্তু আপনার বোন বলেছে যে মুখে ঘুষি মারতেন আপনি। না, ওটা একবার ভুল করে লেগে গিয়েছিল। কিন্তু আমি আধা পারসি, তো একটু আধটু রুস্তম হওয়া বিচিত্র নয়। মানে আমি নিজের জগতে নিজেই ব্যস্ত থাকি। আমার গল্প বানানোর খুব বড় একটা শখ ছিল। আমি যখন স্কুল বাসে যেতাম তখন আমার বন্ধুদের বলতাম যে আমি বাসে বসে আছি। আর বন্ধুদের বলছি, যখন আমি স্কুলে আসি আমার কাছে একটা বিলাতি ঘুড়ি আছে। আর আমি বিল্ডিংয়ের উপরে যাই আর ঘুড়িটা ধরে আমি ঝুলতে থাকি। আর ওই ঘুড়ি আমাকে উড়িয়ে এখানে নিয়ে আসে। তো একটা বাচ্চা তো ওপরে চলে যাচ্ছিল টেরেসে ঘুড়িটা নিয়ে, তোর পরিবারের লোক আবার ওকে নিচে নামায়। তো মাই ফাদার ডিডন্ট নো অল দিস। হ্যাঁ, মিথ্যে কথা বলার অভ্যেস তো ছিল, কথায় মিথ্যে বলতেন। হ্যাঁ, আমি মিথ্যে তো খুবই বলতাম। আমি এখন রেট্রোস্পেক্টিভে যখন ভেবে দেখি, মানে গল্প অনেক ছিল আমার কাছে, তো এর একটা আউটলেট ছিল। কিন্তু আমার মা খুব বিরক্ত হতো এসবে, কারণ ও বলতো যে আমি পড়তাম খুব কমই। আমি বলতাম যে কলেজে যাচ্ছি, কিন্তু থিয়েটার চলে যেতাম ফিল্ম দেখতে। তো আমি বলতাম টিউশনে যাচ্ছি, কিন্তু আমি ক্রিকেট খেলতে চলে যেতাম। আর একদিন আমি ঘরে ফিরি, বলেছিলাম যে আমি টিউশনে যাচ্ছি। মা ভাবতো যে এর গ্রেড কেন বেটার হচ্ছে না, এত টিউশন নিচ্ছে আমার ছেলে, অথচ কিছু হচ্ছেই না। তো একদিন আমি ফিরেছি, স্কুল ব্যাগ পেছনে ঝুলানো, মানে 2 ঘন্টা টিউশন নিয়ে ফিরছি। তারপর ক্লান্ত বিধ্বস্ত ছেলে ফিরছে বাড়িতে। আর আমি এসে দরজাটা খুলি, কিন্তু দেখি যে ওখানে আমার মা বসে রয়েছে। আর একদম ওর পাশেই বসে আছেন আমার টিউশন টিচার। তো আমার জানাই নেই যে আপনাদের মধ্যে কারো সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা। কিন্তু জেনুইনলি বলবো স্যার, ওখানে মাটি ফাঁক হয়ে গিয়েছিল। আমার পা কাঁপছিল এইভাবে, কানের মধ্যে গরম হয়ে যায়, ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছিল। আর এত মার খেয়েছিলাম সেদিন। তারপরে একটুখানি, মানে কিছুদিনের জন্য আমি শুধরে গিয়েছিলাম এরপরে। আর জাভেদ স্যার তো একদম জানতেই পারেননি যে আপনার ভেতরে এই ট্যালেন্ট ছিল। আপনি মিমিক্রি করতেন, ডান্স করতেন, কিন্তু উনি এই ব্যাপারটা জানতেনই না। হ্যাঁ, আমি ওনার সামনে, মানে যদি সত্যি বলি তখন আর লজ্জা পেতাম। এখনো সেটা পাই আরকি। উনি এমন একজন মানুষ যার সামনে আমি মন খুলে হিন্দিতে কথাও বলতে পারি না আজও। কারণ আমার মনে হয় যে আরে যদি কিছু ভুল আমি বলে ফেলি, ওনার কাছে যে নলেজ রয়েছে ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে, তো উনার সামনে আমি অটোমেটিক্যালি আমার ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে যায় আরকি। হ্যাঁ, honestly আর উনি বলেন যে, "আরে তুমি আমার সঙ্গে হিন্দিতে কেন কথা বলো না? তুমি তো হিন্দি মানে যথেষ্টই তো ভালো।" তো আমি উনার সামনে, মানে ডান্সিং থেকে শুরু করে মিমিক্রি পর্যন্ত, অথবা
মন খুলে কথা বলতে আমি আজও ভয় পাই। তো মিথ্যে বলতেন, ক্লাসে যেতেন না, পড়ায় মন ছিল না, মানে যত রকমের বদমাইশি সব আপনি করতেন। হ্যাঁ, 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 একদম। হ্যাঁ, মানে বদমাইশির ব্যাপারে আমি বারবারই ফার্স্ট হতাম। আ আ কে কে কিন্তু না, আমার মিউজিকে খুব শখ ছিল। মানুষকে এন্টারটেইন করার ব্যাপারে আমার বেশ শখ ছিল। তো কখনো মানে স্কুলে যদি কোনো ফাংশন থাকতো তখন আমাকেই ডাকা হতো। হয় ডান্স করার জন্য, নয়তো কিছু পারফর্ম করার জন্য। আর পার্টিতেও যেটা ঘরে বা বন্ধুদের সঙ্গে হতো, তো কোথাও না কোথাও আমি মানে কোথাও না কোথাও একটা সুযোগ করে নিতামই কিছু একটা পারফর্ম করার মতন। তো এইসবের শখ খুব ছিল আমার। তো ছোটবেলা থেকেই আমার ফ্যামিলির মনে হয়েছিল যে এর কিছু হোক বা না হোক, মানে ফিল্মে তো কিছু একটা করেই নেবে। মানে এমন ধারণা ছিল ওনাদের বলতে পারেন। আর যখন ফিল্মে যখন সুযোগ এলো, ১৭ বছর বয়সে আপনি অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান হয়ে যান। আগে কিন্তু এত বড় ফিল্ম ইয়াশ চোপড়ার, হ্যাঁ, শ্রীদেবীর মতো আর্টিস্ট ছিল হ্যাঁ, হ্যাঁ। তাতে। আপনি শ্রীদেবীকে ফেলে দেন। স্যার আমি কোন হরিদাস শ্রীদেবীকে কুপোকাত করার? যদিও এমন একটা দুর্ঘটনা তো ঘটেছিল। আমি অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান ছিলাম। আ মনমোহন সিংজি ছিলেন। মানজি বলা হতো সেই সময়। উনি ক্যামেরাম্যান ছিলেন যশজির। তো আ সেই সময় মানে সেটেই কাজ পাওয়া যেত তেমন কোনো স্ট্রাকচার তো ছিলই না। তো আমি ৭ বা ৮ নম্বর এমন কোনো অ্যাসিস্ট্যান্ট ছিলাম আরকি। তো এই যশজির ফিল্মের সময় এমন একটা ডান্স সবসময় থাকতো। মোমেন্টস অফ ফ্যাশন, মোমেন্টস অফ রেজ এরকম সব থাকতো। তো শ্রীদেবীজি কোনো খারাপ খবর পেয়েছেন। উনি নিজের ফ্রাস্ট্রেশন বের করছিলেন ডান্সে। তো ওর যে এন্ডের লাস্ট ফাইনাল শটটা ছিল, সিকোয়েন্স ছিল, সেটা একটা ক্রেন শট ছিল। আর এইরকমই উডেন ফ্লোরে যেটা উনার ঘরে আ সেটটা আরকি সাজানো ছিল। আর একটা ক্রেন শটে মঞ্জি উপরে বসেছিলেন। আর এদিকে শ্রীদেবীজি সরোজজির সঙ্গে কোরিওগ্রাফার প্র্যাকটিস করছিলেন তখন। সব তৈরি হয়ে গিয়েছিল। মঞ্জি লেন্সের থ্রু দেখে আর বলেন যে, "ইয়ার ওখানে ওই মেঝেতে মনে হচ্ছে কিছু দাগ লেগে রয়েছে। একটা পরিষ্কার করে দাও তোমরা যত তাড়াতাড়ি সম্ভব।" তো আমি ওখানে দাঁড়িয়ে আমি বলি যে, "আমি দেখছি।" তো বালতিটা ওঠাই, কাপড়-টাপড় পড়েছিল। তো আমি ওখানে হাঁটু গেড়ে এইভাবে বসে মানে মেঝে পরিষ্কার মানে সেটটা পরিষ্কার করতে শুরু করে দিই। তো আমি ওপরে দেখছিলাম যে, "মানজি এখানে, মানজি এখানে।" এমন বলতে আমি এগোচ্ছি পালিশ করতে। ওদিক থেকে শ্রীদেবীজি হেঁটে আসছিলেন। তো আমি এরকম করতে যাচ্ছি পলিশ আর উনি আসেন আর পাটা পিছলে যায় পলিশে। আর আমি সত্যি বলছি কারণ এরকম খুব কম ঘটে লাইফে যেটা মানুষ বলে যখন অ্যাক্সিডেন্ট হয় গাড়িতে, তো এমন মনে হয় যে সবকিছু স্লো মোশন এ হয়ে গেল। আপনাদের সবকিছু মনে থাকে। তো তেমনই আমার মনে আছে যখন শ্রীদেবী স্লিপ পিছলে যান। আমি ওখানে বসে আছি আর এইভাবেই শ্রীদেবী উড়ে যাচ্ছেন হাওয়ায়। মানে সত্যিই। আর এভাবেই পুরো ওরা দুটো পা উপর দিয়ে উঠে যায় আর উনি সোজা আমার সামনে এসে ধড়াম করে পড়েন। একদম আমার সামনে। আমি এইভাবে বসে আমার সামনে শ্রীদেবী শুয়ে আছেন। আর নিঃশব্দ একটা সেট। যদি কখনো আপনি ফিল্ম সেটে যান, ওখানে নিঃশব্দ একদমই থাকে না। মানে অনেক আওয়াজ হয়। কিন্তু ওই দিনটাতে এতটাই নিস্তব্ধ হয়ে গিয়েছিল মানে নিজের শ্বাস, হৃদয়ের শব্দ সব শোনা যাচ্ছিল। আর ভালো যেটা হয়েছিল মনে হয়েছিল যে আমার ক্যারিয়ার শেষ হয়ে গেল। এরপর আমাকে আর কেউ কোথাও ফিল্মে কোনো কাজ কখনো দেবে না। কিন্তু শ্রীদেবীজি আমি উনার কাছে খুবই কৃতজ্ঞ যে উনি হাসতে শুরু করে দেন। আর যেই উনি হাসতে থাকেন বাকি যারা আরকি নার্ভাস ছিল এরকম, "আরে কি হয়েছে? আরে 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 এরকম আরে হয়ে গেছে।" এরকম হয় প্রায় ঠিক আছে। তারপর উনাকে ওঠানো হয় আর উনি বলেন যে, "ইটস ওকে ঠিক আছে।" তো আমার ক্যারিয়ার যে শুরু হয় আ সেটা উনারই জন্য। আজ এখানে আপনাদের সামনে বসে রয়েছি। দেখুন, আপনার ক্যারিয়ারে আপনি কিন্তু অসাধারণ। ২৫ বছর বয়সেই আপনি ফিল্মের ডিরেক্টর হয়ে যান। হ্যাঁ, আর তাও আবার এমন ফিল্ম যাতে আপনি আমির খানের মতো সুপারস্টারকে কাস্ট করেন। হ্যাঁ, মানে এটা আমির খানকে কাজ করা সত্যিই কোনো সহজ কাজ তো নয়। আ সত্যি কথা তো এটাই যে যখন আমি ফিল্মটা লিখেছিলাম, আ সেই সময় আমার মনে যে নামগুলো ছিল সেটা হলো যে ঋত্বিক, যে আগের বছর ডেবিউ করেছিল। আ অভিষেক বচ্চন, উনিও ২০০০ এ ডেবিউ করেছিলেন। আর অক্ষয় খান্না, যার সঙ্গে আমি কাজ তো করেছিলাম ওর ১ম ফিল্ম 'হিমালয় পুত্র'তে। আমি চাইছিলাম যে যারা ইয়াং শিল্পী রয়েছেন আমি তাদের সাথে কাজ করি, 'দিল চাহতা হ্যায়' সেইরকম ফিল্মই। কিন্তু কোনো না কোনো কারণে ওরা সবাই না করে দেয়, অক্ষয় ছাড়া। আর আমার মনে একদমই এটা আসেনি যে আমির এই ফিল্মে হ্যাঁ করবে। তাই অন্যদের কাছেই আমি যাই। মানে যারাই সেই সময় কাজটা করছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমি সবার দরজায় আমি কড়া নাড়ি। সবাই আমাকে বলে যে, "না, আমি মাল্টি হিরো ফিল্মে কাজ করতে চাই না।" তখন সময়টা এমন ছিল যে
ওই লেট লেট 90s এ ওটা লাভ ট্রায়াঙ্গেলের। তো সবাই লাভ ট্রায়াঙ্গেল করতে চাইতো যে একজন মেয়েটাকে পেয়ে যাবে, একজন ছেলেকে পাবে, আরেকজন হার্ট ব্রোকেন সাজানের মতন স্যাড সং গাইবে। এতে সিম্প্যাথি সবার পেয়ে যেত আরকি। তো ফিল্মে তো সেটাই চায় সবাই। তো অবশেষে আমি আমিরকে বলেইছিলাম কথাটা যে, "I came to you because I didn't have a choice." তো আমিরের কাছেই যাই। আমি কাহিনীটা উনাকে শোনাই এবং উনি বলেন যে আর সেই সময় ডায়ালগগুলো ছিল ইংরেজিতে লেখা। তো উনি বললেন যে, "তুমি একটা কাজ করো, স্ক্রিপ্ট তো আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু এটা তুমি ইংরেজিতে বানাও।" তো আমি বললাম, "না ইয়ার ইংরেজিতে কিভাবে হতে পারে? হিন্দি ফিল্ম, হিন্দিতেই হবে।" ও বলে, "আরে হিন্দি ফিল্ম তো কি হবে? ডায়ালগ তো ইংরেজিতে রয়েছে।" তো আমি বললাম, "ঠিক আছে আমি হিন্দিতে ডায়ালগ লিখে নিয়ে আসছি আবার।" তো আমি পৌঁছে যাই আবার। হিন্দিতে ডায়ালগ লিখে নিয়ে তো উনি আবার শোনেন এবং বললেন যে, "আচ্ছা এবার একটা কাজ করব। আমি ৩ মাস বাদে আবার একবার শুনতে চাই।" আমি বলি, "আচ্ছা ঠিক আছে।" আমি ৩ মাস অপেক্ষা করলাম। তারপর দেখা করতে চাই। কিন্তু ও একটা কাজে বিজি, ২য় কাজে বিজি, ৩য় কাজে বিজি। দেখাই হয় না। ৮ মাস কেটে যায়। তখন আমি উনার ঘরের সামনে যাই। আর উনার কাছে একটা সিকিউরিটি মানে ক্যামেরা ছিল। ওই যে বেল বাজানো আপনার মুখটা ভেতর থেকে দেখতে পাওয়া যায়। তো আমি আমার স্ক্রিপ্ট হাতে দাঁড়িয়েছিলাম ওখানে। আমি বেল বাজাই আর ক্যামেরার সামনে স্ক্রিপ্টটা পড়তে থাকি আরকি। আমি বলি এখান থেকেই শুরু করব আরকি। তো সেই সময় অন্য ধরনের সাহস ছিল। কারণ হারানোর মতো তো কিছুই ছিল না। কিন্তু মানুষ তো মনে করে যে ভাই জাভেদ আখতার সাহেবের ছেলে, হুম। উনি আমির খানকে একটা ফোন করে দিলেই উনি ফিল্মে কাজ করবেন। না, না এমন হয়নি আর ভালোই হয়েছে যে এটা হয়নি। আ আমার বাবা আমাকে বলেছিলেন যে আমি ভাবছি যে, "আরে ইয়ার তুমি বলছো যে ও একে পাওয়া যাচ্ছে না, ওকে পাওয়া যাচ্ছে না। আমি ফোন করব কি করব না?" উনি এই বিষয়ে ভাবছিলেন। তারপর উনি ডিসাইড করেন যে না করার। আর আমিরকে যখন এই কথাগুলো বলেন আ যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ফোনটা না করার। তো আমির উনাকে বলেছিলেন, "এটা ভালো যে আপনি এটা করেছেন, আপনি আমাকে ফোন করেননি। কারণ যদি আপনি আমাকে ফোন করতেন, তাহলে আমি হয়তো ওর সাথে দেখাই করতাম না।" তো আমি দেখেছি যে ও আমাকে চাইছে, ও আমার জন্য অপেক্ষা করছে, ও আমার অপেক্ষায় ওয়েট করছে। ওকে আমি দেখব, ওকে আমি টেস্ট করব, ও রিজলভ কতটা যে আমির খান এই ফিল্মটা করুক। সেই জন্যই আমি ৮ মাস ওকে আ অপেক্ষা করিয়েছি। বাকিটা তো সব জানেনই। ওই ফিল্মে আমার মনে আছে সাইফ আলি খানও মানা করে দিয়েছিলেন লাস্ট মিনিটে যে আমি এই ফিল্মে কাজ করব না। হ্যাঁ, এটাও সত্যি কথা যে প্রায় ১০ দিন বাকি ছিল শুটিং শুরু হওয়ার। তো শুটিং এর আগে আর আমার কাছে সৈফের ফোন এসেছিল যে, "আরে ইয়ার আমি একটা খুব ভালো সিনেমা পেয়েছি, 'লাভ ট্রায়াঙ্গল'। তো আমি আমি এটা করতে চাইছি। আর এতে আমার রোলটা খুবই ভালো। আর এটা আ তো মানে আমাদের সবারই তো মনটা ভেঙেই যায়। আরে ইয়ার আমরা কত এক্সাইটেড ছিলাম। রিডিং হয়ে গেছে, রিহার্সাল হয়ে গেছে, সবকিছু হয়ে গিয়েছিল। তো একটা এমার্জেন্সি মিটিং ডাকা হয়েছিল। আ যেমন ক্যাবিনেটের মিটিং হয়, আমাদেরও মিটিং ডাকা হয়েছিল। আমার আমার বাবার বাড়িতে আরকি। তো রিতেশ যে আমার পার্টনার ও ছিল, আমি ছিলাম, আমার বাবাও ছিল। আর আমিরও এসেছিল। আর ওখানে আমরা সবাই ভাবছিলাম যে এখন সেফ পৌঁছে গেলেই কিছু আধা ঘন্টার ভিতরে তো আমরা তাকে কি বলব, ওনাকে কিভাবে কনভিন্স করব যে এই ফিল্মটা আপনি করুন। তো কোনোভাবে সেই সন্ধ্যায় আমরা রাজি করিয়েছিলাম উনাকে। আর আমির আমাকে মানে আমি খুব ভালো করে মনে করতে পারছি, আমির ওনাকে বলেছিলেন যে, "আরে সেফ তুই যদি এই ফিল্মটা না করিস, তাহলে খুব বড় একটা ভুল করবি নিজের ক্যারিয়ারে, এই ফিল্মটা না করলে।" তারপর যেভাবেই হোক কনভিন্স হয়ে যান উনি এবং ফরচুনেটলি আই এম ভেরি, ভেরি হ্যাপি দ্যাট হি ডিড দ্য ফিল্ম। আমির আমাকে বলেছিলেন সেফ আসার আগে যে, "যদি সেফ মিটিং এর পরেও বলে যে ফিল্মটা ও করবে না, তাহলে সির্ফ একজনই এই রোলটা করতে পারবে।" তো আমি খুব এক্সাইটেড হয়েছিলাম যে কে হবে সে? আমি বলি যে, "কে সেই মানুষ?" হি সেড তুমি। কিন্তু দেখুন আপনার ওভার কনফিডেন্সের অতি আত্মবিশ্বাসের মজার গল্প অমিতাভ বচ্চন বলেছেন। হ্যাঁ, ৩০ বছর বয়সে আপনি ফিল্ম ডিরেক্ট করছেন, হ্যাঁ, হ্যাঁ, অমিতাভ বচ্চনকে দিয়ে কাজ করাচ্ছেন, হ্যাঁ। আর আপনি অমিতাভ বচ্চনকে শেখাচ্ছেন অ্যাক্টিং কিভাবে না, করতে না হয়। আমি উনি এটা বলেছেন যে আমার মনে হয়েছিল ওস্তাদজি এসে গেছেন, উনি এবার বলবেন অ্যাক্টিং কিভাবে করব। যেটা হয়েছিল আ কারণ আমার ওই ঘটনাটা খুব ভালো করে মনে আছে। সেই দিনটা মনে আছে যেদিন আমি উনার ঘরে গিয়েছিলাম। তো উনি এসেছিলেন ১ম দিন মানে উনার শুটিং এর ১ম দিন ছিল আর আ আমার একটা আমি ক্যান্টনমেন্ট এ শুটিং করছিলাম। তো সেই সময় মানে আমি বেশ ইয়াং ও ছিলাম। ১ম বার একটা আর্মি লাইফ এর জীবন সম্পর্কে আমি ভালো করে জানতে পারছিলাম। তো সবকিছু এই জাজ সাহেব আপনাদের বলবেন যে উনি তো নিজে কাটিয়েছেন সেই জীবন। মানে সবকিছু মানে এত ঘড়ি ধরে হয়ে থাকে না ওখানে। মানে আপনি কোনো লিবার্টি নিতে পারবেন না। ২ মিনিট আগে ২ মিনিট পরে এরকম কিছুই হতে পারে না। তো উনি আমাকে একদম ক্লিয়ারলি বলেছিলেন যে, "আপনি এই ক্যান্টনমেন্টে একদম এই টাইমে আসবেন। আপনার কাজ এই টাইম থেকে এই টাইম পর্যন্ত হবে। আর তারপর ঠিক এই সময় পর্যন্ত বেরিয়ে যেতে হবে ক্যান্টনমেন্ট থেকে।" মানে ১ মিনিট বেশি থাকলেও চলবে না আরকি। তো এতটাই স্ট্রেস ছিল আমার উপর সেই সময় এর মাঝে। তো মানে
কাজ তাড়াতাড়ি হয়ে যায়, ঠিকমতো হয়ে যায়, যাতে আবার পারমিশন না নিতে হয় আবার এই ক্যান্টনমেন্টে, কারণ খুব রেস্ট্রিক্টেড এরিয়া তো। তো সেই দিন যেটা হয়েছিল, মানে ওনার ১ম দিন ছিল। ওতে উনি বেশি সময় লাগাচ্ছিলেন। মানে দেরি করছিলেন পারফর্ম করার জন্য। আর আমার নিজের সাইড থেকে মনে হচ্ছিল, আরে ইয়ার, আমার নিজের উপর এত প্রেশার। হতে পারে আমি গিয়ে ওর সঙ্গে কথা বললে যদি কিছু আপনি যদি একটু বুঝে নিতে চান, বা যদি আমি কিছু বলতে পারি আপনাকে, তো আজ সন্ধ্যাতেই সেটা করে ফেলি, যাতে কাল যখন সেটে যাব তো কাজটা সঠিকভাবে হবে। কিন্তু হতে পারে যে আমার enthusiasm এ যেটা ছিল, যে কিংবা হতে পারে ওনার তরফ থেকেও হতে পারে যে মানে একজন ইয়াং ডাইরেক্টর এসে ওনাকে বলছে যে, "স্যার, যদি কিছু প্রবলেম থাকে তো লেটস টক অ্যাবাউট ইট।" এরকম কিছু খারাপ লেগে থাকতে পারে। এটা আমি পরে বুঝতে পেরেছি যে হয়তো ওনার খারাপ লেগে থাকতেও পারে। I did apologize to him for that. কিন্তু ইনটেনশন obviously সেটা ছিল না। আমি চাইছিলাম যে কাজটা আমরা করতে চাই সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা হয়ে যাক। ব্যাস এইটুকুই। তো সহজ ছিল ওর সাথে কাজ করা? খুব সহজ ছিল। মানে খুবই প্রফেশনাল উনি, রাজাজি। আর আমরা একটা সিন করছিলাম। আ মানে যারা এই ফিল্মটা দেখেছেন, 'লাক্স', যখন ঋত্বিক ওপরে যায়, ফ্ল্যাগ মানে পতাকাটা পুঁতছে ওখানে আর ফ্লার করছিল, তখন দূরবীন দিয়ে উনার যে কমান্ডিং অফিসার ছিলেন, আ নাম ছিলেন সুনীল দামলে, উনি দেখছিলেন আর খুব খুশি হন এটা দেখে। আর এটা একটা আর্লি মর্নিং শট, সানরাইজের শট ছিল। যখন আমরা যেতাম লোকেশনে একদম অন্ধকার ছিল, আর সেটআপ সব অন্ধকারেই করতে হতো, কারণ যেই ১ম আলো ফুটবে সূর্যরা আমরা তখন শ্যুটটা করব। আমরা পৌঁছাই ওখানে অন্ধকারে, একটা সার্ভিস লাইট যেটা কুরু লাগায় ওখানে যেটা জ্বলছিল। আর আমরা দেখি যে ওখানে পাহাড়ের ওপরে একজন মানুষ একটা চেয়ারের এমন যা পরপর রাখা ছিল, আর একজন বসে রয়েছে তারপরে। ভাবছি যে, "কে রে বাবা! সকাল, সকাল এত তাড়াতাড়ি কে এসে গেছে? আমাদের ক্রু তো এখনই পৌঁছেছে। আমি এখন পৌঁছেছি। এদিকে তো কেউ আসেইনি এখনো।" তো গিয়ে দেখি যে বচ্চন স্যার বসে আছেন ওখানে। সিরিয়াসলি! একদম মানে নিজের পুরো কস্টিউমে ওখানে বসে আছেন। নিজেই নিজেকে এই মুডে নিয়ে আসতে, সারারাত আমি এখানে বসে আছি, ওয়েট করছি যে কিছু হতে চলেছে। তো পুরো মানে যে প্রিপারেশন উনি নিয়েছেন, তাতে মানে অনেক কিছু শিখতে পেরেছি। মানে মানে আমি অ্যাজ এ ডিরেক্টর অলসো, এবং ভবিষ্যতে গিয়ে অ্যাজ অ্যান অ্যাক্টর কমিটমেন্ট কাকে বলে আমি শিখেছি ওনার এত থেকে। বড় মাপের শিল্পী তো আর এমনিতে হয় একদম, না। একদম। উনি উনার মানে যে ক্যারিয়ার সেটা শুরু হয়েছিল 60s এ। আর 2025 এ এত বছর বাদেও মানে আপনি যেকোনো ইয়াং ফিল্ম মেকার, ইয়াং রাইটার, ইয়াং ডিরেক্টরকে প্রশ্ন করুন, আপনি কার সাথে কাজ করতে চান? সবার মুখে সবার কথায় একটাই নাম আসে, যে অমিতাভ বচ্চন। তো দ্যাটস আ ক্রেডিট। এরপর আপনি 'শাহেনশাহর' পরে 'কিং খানকে নেন' ফিল্মে, 'ডন'। হ্যাঁ, তো আমি তো 'শাহেনশাহ' তো মানে নেক্সট লেভেলে, এরপর 'প্রিন্সকে' নিয়ে আসবো আরকি। আ হ্যাঁ, শাহরুখ আর আমার বন্ধুত্ব বেশ ভালোই জমে গিয়েছিল। 'দিল চাহতা হ্যা'র পরে আমাদের দেখাশোনা শুরু হয়েছিল 'দিল চাহতা হ্যা'র পরে। আর মানে আর যে সেন্স অফ হিউমার ওনার, আপনি তো মানে অনেকবারই দেখা করেছেন। আর আপনি টিভিতেও দেখে থাকবেন। মানে একজন খুবই চার্মিং ব্যক্তি। খুবই হাসিখুশি একজন মানুষ। উনার সাথে সময় কাটাতে খুবই ভালো লাগছিল, এবং আমার কথাও বলতাম আমরা যে, "ইয়ার, এমন ফিল্ম কেন হচ্ছে না আজকে?" যেমন সেলিম জাভেদ লিখতেন, তখন এমন কনভারসেশন চলতই। আর আমার মনে সবসময়, মানে আমি এই ফিল্মগুলো দেখেই বড় হয়েছি সবসময়। আর আমি চাইতাম যে, আরে এত ভালোবাসা আমার ওই ফিল্মগুলোর প্রতি, তাহলে কেন একটা ফিল্ম রিমেক করব না? যে ফিল্ম আমার খুব ভালো লেগেছিল সে সময়ে, আ আবার যে বানানো যেতে পারে, কারণ ওগুলো যথেষ্ট মডার্ন ছিল নিজের টাইমে। যখন 70s এ রিলিজ হয়েছিল। বেশ মডার্ন টেম্পো, একটা মডার্ন মাইন্ডসেট ছিল ওদের। সেইজন্য আমি শাহরুখের সাথে কথা বলি। আমি বলি যে, "ইয়ার, আমি ভাবছি যে ডন বানাবো।" তো ও মানে কোনো কিছু না শুনেই বলে যে, "ইয়েস, ইয়েস, আই উইল ডু। লেটস ডু ইট।" তো এভাবেই হয়ে গেল ডন, অ্যান্ড উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম মেকিং। সেই সময়ে শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া দুজন স্টারকে নিয়ে ফিল্ম বানানো ইয়াং ডাইরেক্টরের কাছে মুশকিলের কাজ ছিল কি? আ স্যার, আমি বচ্চন সাহেবের সাথে কাজ করে ফেলেছিলাম। তো আফটার দ্যাট যারা স্টার ছিলেন সেই সময়, তো নোবডি ওয়াজ বিগার দ্যান হিম। কিন্তু উনার সাথে কাজ করার পর প্রিয়াঙ্কার সাথে কাজ করা, ওম পুরীজির সাথে কাজ করা। আমি ওম পুরীজির সাথে ৩ টে ফিল্ম করেছি। ডন 1, ডন 2 আর লাক্সতেও ছিলেন উনি। ওম পুরীজির সঙ্গেও কাজ করতে মানে একটা খুবই আনন্দের অভিজ্ঞতা হয়েছিল। কারণ উনি এত ভালো শিল্পী ছিলেন না? আর এত মানে পাওয়ারফুল ছিলেন উনার প্রতিটি পারফরম্যান্সে। আর যে রেসপেক্ট উনি ডিমান্ড করতেন অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যান্ড অ্যাজ অ্যান হিউম্যান বিইং, যখন আমাদের সেটে দেখা হতো মনে হতো যেন, আরে ইয়ার, একদম, একদম নিজের লোক। মানে মানে একদম ইজি, মানে নো চিপ অন শোল্ডার যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছি, আমি এনএসডিতে গোল্ড মেডেল পেয়েছি, এরকম কিচ্ছু নেই। যখন এমন মানুষের সঙ্গে দেখা হয় অনুভব করেন যে, আরে
গড উইলিং অথবা যাতে আপনি বিশ্বাস করেন যে আপনার সফলতা আসবে, সাকসেস আসবে। কিন্তু এইসব মানুষদের থেকে শিক্ষা পাওয়া যায় যে এসব সত্ত্বেও হাম্বল থাকাটা খুব, খুব জরুরি জীবনে। এটা একটা জিনিস। এদের থেকে আমি শিখেছি। আমরা দর্শকের থেকে প্রশ্ন শুনে নেব। ফারহান নিশ্চয়ই। স্যার, আপনি মুভিতে খুব সুন্দর পোয়েট্রি ব্যবহার করেন। ধন্যবাদ। তো আপনার ফেভারিট পোয়েম কোনটা? আমরা একটু শুনতে চাই আপনার কাছে। আ আমার ফেভারিট পোয়েম যেটা ফিল্মে রয়েছে, সেটা 'জিন্দেগি না মিলেগি দোবারাতেই রয়েছে। जब जब दर्द का बादल छाया, जब गम का साया लहराया, जब आंसू पलकों तक आया, जब ये तन्हा दिल घबराया, हमने दिल को ये समझाया, दिल आखिर तू क्यों रोता है, दुनिया में यूं ही होता है, ये जो गहरे सन्नाटे हैं वक्त ने सबको बांटे हैं, थोड़ा गम है सबका किस्सा, थोड़ी धूप है सबका हिस्सा। आग तेरी बेकार ही नम है, हर पल एक नया मौसम है, क्यों तू ऐसे पल खोता है, दिल आखिर तू क्यों रोता है। এত সুন্দর কথা আপনি বললেন, এটা একটা ভালো সুযোগ ব্রেক নেওয়ার। ওকে। আমরা একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর আপকি আদালতে ফারহান আক্তারের উপর সওয়াল জবাবের আরো এক পর্ব। উনি আমাকে ফোন করেন আর বলেন যে ডাক্তার বলেছে যে হি ডাজন্ট হ্যাভ মাচ টাইম। আর উনি ফোন সরি এক্সকিউজ মি। ওয়েলকাম ব্যাক আপকি আদালতে। আজ আমাদের অতিথি হলেন প্রডিউসার, ডিরেক্টর, রাইটার, অ্যাক্টর ফারহান আক্তার। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার ফারহান আখতারের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের ভুল থেকে শিক্ষা নেন না। ফারহান, আমরা লক্স ফিল্ম নিয়ে কথা বলছিলাম। আপনি খুব পরিশ্রম করেছিলেন। Thank you. অনেকগুলো মাস আপনি লাদাখে ছিলেন। অমিতাভ বচ্চনের সময়ও নষ্ট করেছেন, কিন্তু ফিল্মটা চলেইনি। যেটা মানে যেটা ভাবা হয়েছিল যে এই ফিল্ম যে ধরনের বিজনেস করা উচিত ছিল বক্স অফিসে, সেটা বিজনেসটা করেনি আরকি। তো আর সেই সময় আমি সত্যি বলব রজতজি যে আমি মানে খুবই আমার মনটা ভেঙে গিয়েছিল। কারণ ছোটবেলা থেকেই শেখানো হয় যে আপনার মানে আপনি একদম মন থেকে পরিশ্রম করে যে কাজটা করবেন সবসময় সেটা তার যে ফল, সে পরিণাম সেটা ভালোই হবে। কিন্তু এটা মানে আমার মনে হয়েছিল সেই সময় যে এটা হয়নি সেরকম। আর কিন্তু তা সত্ত্বেও মানবকারের মানে দুনিয়ায় আপনাকে নিজেকে যেভাবেই হোক সামলে মানে এগিয়ে তো যেতেই হবে। তো এটাই হয়েছিল। কিন্তু এই দুঃখটা আমার মনে অনেক দিন পর্যন্ত ছিল। ওই ফিল্মের শুটিং তো আমি করেছিলাম IMA তে 2003 এ, 2004 এ ফিল্ম রিলিজ করে। 2017 তে আমি দেরাদুনে গিয়েছিলাম আর ওখানে একটা মিউজিকের কনসার্ট ছিল আমার। আর আমি প্রায় 13 বছরের গ্যাপের পর দেরাদুনে আবার যাচ্ছিলাম। তো আমি IMA তে কনট্যাক্ট করি আর বলি যে, "আমি দেরাদুনে যাচ্ছি। আমি চাইবো যে IMA ভিজিট করব আমি। ওখানে আমি শুটিং করেছিলাম। তো আমি চাই যে মানুষদের সাথে দেখা করি। আবার সেই লোকেশনে আমি আবার যাই।" তো খুব ভালোবেসে সম্মানের সাথে আদর করে ওরা আমাকে রিসিভ করে। সব জায়গায় ওরা আমাকে দেখায়। আর একটা নতুন মেস ওখানে তৈরি হয়েছিল, বিক্রম বাত্রা মেস। তো ওখানে আমাকে ডাকা হয়। আর যত যে ক্যাডেট ছিল ওখানে সবাই একত্রিত হয়েছিল। প্রায় 400 থেকে 500 ছেলে হবে আরকি। আর ওরা ওখানে আমাকে বলে যে, "Why don't you say a few words to them?" তো আমি ওদেরকে বলি যে লক্ষ্য যে ফিল্মটা হয়েছিল সেটা কেন হয়েছিল? কারণ আমার বাবা একটা সময় আ আ সাল ২০০০ থেকে ১ কার্গিল গিয়েছিলেন। ওখানে যে ফলেন সোলজারদের কার্গিল মেমোরিয়ালের ফুল দিতে, শ্রদ্ধাঞ্জলি দিতে। আর ওখানে ওনার দেখা হয়েছিল বেশ উঁচু র‍্যাংকিং এর অফিসারের সাথে, যারা আমার বাবাকে বলেছিলেন যে, "দেখুন জাভেদ সাহেব, যে সারা পৃথিবীতে, সোসাইটিতে মানুষ কত প্রশংসা করছে পুরো ইন্ডিয়ান আর্মির, যে আমরা সেটা করে দেখিয়েছি যেটা মানে মানুষ অসম্ভব মনে করত। মানে সেই সময় যে সোলজাররা ছিলেন ফাইটিং আপ হিল, যেটা খুবই কঠিন ছিল। কিন্তু তা সত্ত্বেও আমাদের যে মিশনটা ছিল আমরা সেটা পুরো করেছি। মানে তবুও এত বাহবার পরেও অফিসারের যে সংখ্যা, ইয়াংস্টার অফিসারের সংখ্যা অ্যানালিস্ট করে তো সেটা প্রতি বছর কমেই যাচ্ছে।
কারণ লোকের কাছে এটা ক্যারিয়ার অপশন হিসেবে গুরুত্ব হারাচ্ছে। তো আমার বাবা বলেছিলেন যে, "ঠিক আছে, আমি বাচ্চাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে ইন্সপায়ার করার জন্য একটা ফিল্ম লিখব, একটা কাহিনী লিখব।" তো উনি 'লক্ষ্য' ফিল্মটা লেখেন। আমি ওই ফিল্ম স্ক্রিপ্ট শুনেও আমি আমি খুব এক্সাইটেড হই স্ক্রিপ্টটা শোনার পরে। আমি ফিল্মটা বানাই। যেমন এই স্যার বলছিলেন যে, ওই ফিল্ম বক্স অফিসে মানে যা হওয়ার সেটা তো হয়েই ছিল। তো যখন আমি গল্পটা ওখানে বলি, তো যে মেজর সাহেব যিনি ওখানে ছিলেন, উনি একটা মাইক নেন আর উনি বলেন যে, "ফারহান জি, আমি আপনাকে কিছু দেখাতে চাই।" আর উনি প্রশ্ন করেন যে, আ "একটা কথা বলুন, আপনাদের ভেতরে কে এখানে এসেছেন, এনলিস্ট করেছেন আপনারা? আর কে এখানে এসেছেন ফিল্ম 'লক্ষ্য' দেখার পর?" আর মোটামুটি আ শতকরা ৬০ জন, 60% পিপল পুট দেয়ার হ্যান্ডস আপ হু কেমস বিকজ অফ 'লক্ষ্য'। তো ওই, ওই মুহূর্তটাতে, ওই মোমেন্টে আমার মনে হয়েছিল যে ইয়ার যে জিনিসটাকে আমি ভাবছিলাম যে ফেল করেছি আমি এতে, ওটা অ্যাকচুয়ালি ব্যর্থ হয়নি। আর আমি এটাও বুঝতে পারি যে কারণ আমরা ফিল্ম তো ইন্ডাস্ট্রিতে রয়েছি। আর ওখানে একটাই কথা আমরা মুম্বাইতে থাকি যে কথাগুলো হয় তা সবসময় বিজনেসের সম্পর্কেই হয়ে থাকে, বক্স অফিসের সম্পর্কেই হয়ে থাকে। তো কখনো আমরা ভুলে যাই যে ফিল্ম হলো এমন যার একটা এফেক্ট, তার যে এফেক্টটা থাকে সোসাইটির ওপর, তার কিরকম আর কতটা ডিপ মানে কখনো দূর পর্যন্ত পৌঁছায়। তো এটা একটা রিমাইন্ডার ছিল আমার জন্য যে আপনি যে কাজটাই করছেন, যে কাজই আমি করব এরপর ভবিষ্যতে গিয়ে, এতে যেন আমি ফেঁসে না যাই যে উইকেন্ডে কালেকশনটা কতটা ছিল। মানে আমি ভালো কাজ করব, ভালো স্ক্রিপ্ট করব। কারণ একটা অডিয়েন্স আছে তার জন্য যা আজও যদি নাও হয়, কাল বা পরশু তারা অবশ্যই আসবে দেখতে। দেখুন, নরমালি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে মনে করা হয় কোনো ফিল্ম কমার্শিয়ালি যদি সাকসেস না হয়, পয়সা না কামায়, হ্যাঁ। তারপর ওই ধরনের ফিল্ম আর হাতে নেওয়া উচিত নয়। কিন্তু একদম। আপনি আবার লাদাখে পৌঁছে গেলেন, আবার ওয়ার নিয়ে স্টোরি বানাচ্ছেন, হ্যাঁ। আবার সেই একই কাজ করছেন। আসলে আমার লাদাখ খুব ভালো লাগে। তো আমি না কিন্তু মানে সত্যি কথা বলেও যে আমি লক্ষ্যের জন্য লাদাখে গিয়েছিলাম। তারপর আমি লাদাখ যাই ভাগ মিলখা ভাগের জন্য। আর এখন ১২০ বাহাদুরের জন্য। আর এই কাহিনীটাই এমন মানে আপনি এই বিষয়ে ভাবতে পারবেন না। ইয়ার যদি চাঁদেও শুটিং থাকতো ১২০ বাহাদুরে তো আমি চলে যেতাম আরকি। সত্যি বলছি। কারণ যারা ওই যে লোকগুলো ছিল, তারা কেমন ধরনের লোক ছিল? কোন মাটিতে তৈরি হয়েছিল? কি মানে কিরকম ছিল ওরা? কিভাবে ওরা ঠিক লড়াইটা করত? ওই শক্তিটা কেমন ছিল? মানে আপনাকে একজন আর্টিস্ট হিসেবেও ক্যারি করে। ওটা হয়ে থাকবে 1962 তে কিন্তু তার যে একটা ফিলিংস আছে, প্যাশন আছে, যে এনার্জি আছে, সেটা যখন আপনি স্ক্রিপ্ট শুনবেন, কাহিনী শুনবেন, তখন আপনার মধ্যে অটোমেটিক্যালি এসে যাবে। তখন আপনার মনে হবে যে ইয়ার যেখানেই যেতে হোক, যা কিছু মানে -10 এ শুট করতে হবে, কোনো প্রবলেম নয়। সকালে মানে রোজ সকালে মানে উঠতে হবে, 2:30-3টের সময় লোকেশনে পৌঁছতে হবে, কোনো প্রবলেম নয়। ইউ ডোন্ট থিংক অ্যাবাউট ইট। আমি তো তখন মানে আ আ খুব খুশি যে এই ফিল্মের অংশ আমি একজন। আর এই কাহিনী মানে অনেকদিন আগেই হয়ে যাওয়ার ছিল। কিন্তু আজ হচ্ছে অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু বি ৬০ বছর আগে যে হাকিকাত ফিল্মটা হয়েছিল, হ্যাঁ। সেটাও কিন্তু এই বিষয়ের উপরেই ছিল, কিন্তু ওরা সেটা স্পেসিফাই করেনি। হ্যাঁ, সেই সময় স্পেসিফাই করেনি কিন্তু ওর যে ইন্সপিরেশন ছিল, কারণ ওটা একদম আমার মনে হয় যে 1964 বা 65 এ রিলিজ হয়েছিল। সেই সময় যে ইন্ডিয়া-চায়না ওয়ারটা শেষ হয়েছিল, আ আমরা ওই যে যুদ্ধ ছিল, মানে যে ওয়ারটা ছিল জয়ী হতে পারিনি। আ তো একটা মোরাল যে থাকে, পুরো দেশের মোরাল সেটা ডাউন ছিল। তো আ সেই সময় উনি বলেছিলেন যে এমন একটা ফিল্ম হোক, একটা গানও তৈরি করা হয়েছিল, মেরে ওয়াতন কে লোগোं যারা আঁখোं में भर लो पानी। তো এই দেশের এটা একটা স্বর লিফট মানে করার হ্যাঁ, জন্য একদম আরকি। লিফট করার জন্য যে ফিল্মটা হয়েছিল, এই গানটা বানানো হয়েছিল। আর এই বিউটিফুল ফিল্ম সত্যি। তাহলে আপনি কেন বানাচ্ছেন? স্যার ওই ফিল্মটা খুবই ভালো ছিল কিন্তু একটা অন্য সময় ছিল ওই আমি ফিল্মটা। এই জন্য বলছি, হ্যাঁ, কারণ অপারেশন সিন্দুর নিয়ে বানান, তাতে আমাদের জয় হয়েছে। হ্যাঁ। 62 ওয়ারে তো আমরা হেরেছিলাম, তা নিয়ে ফিল্ম কিন্তু বানাচ্ছেন। স্যার 62 ওয়ারে যেটা আমাদের সবচেয়ে বড় জয় ছিল সেটা ছিল ব্যাটল অফ রেজাংলা। তো এটা একটা দরকারি কথা যে মানে এই পরিস্থিতিতেও সময়ে ভারত সবকিছু হারাচ্ছে, নিজের জমি যাচ্ছে, অনেক কিছুই হারাচ্ছে। এমন একটা জায়গা ছিল যেখানে 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 ওরা হার মানেনি। একটা পোস্ট ছিল যেটা ওরা হারায়নি। তো এতে আমাদের এই ধারণা হয় যে লাইফেও শুধু যুদ্ধে নয়, নিজেদের
নিজেদের জীবনেও কিছু এমন ঘটনা ঘটবে লাইফে যেটা কখনো কখনো একটা যুদ্ধের মতনই হবে, যাতে আপনারা অনেক কিছু হারাবেন। কিন্তু যদি আপনি শয়তান সিংয়ের মতন ১২০ জওয়ানদের মতন মানে আপনার ভেতরে যদি একটা জেদ থাকে, তাহলে আপনি যেকোনো কিছুর সামনে মানে আপনি ওদের সঙ্গে মিশে সেটার মোকাবিলা মুখোমুখি হয়ে আপনি লড়তে পারবেন। তো দ্যাটস অ্যান ইন্সপিরেশন ফর দেখুন, আস। আজ আমরা যে প্রমোশন দেখেছি তাতে জানতে পারি আপনি বলেছেন যে ১২০ জন বাহাদুর জওয়ান ছিল আমাদের, যারা ৩,০০০ চাইনিজকে পরাস্ত করেছে। হ্যাঁ। তো কেন লোক এটা বিশ্বাস করবে? স্যার এটাই তো মানে অ্যাকচুয়ালি আমার বাবা বলেন যে এই ফারাক থাকে ট্রুথে, সত্যে আর ফিকশনে। ফিকশনে যেটা হয় যে আপনাকে জাস্টিফাই করতে হয়। যদি আমি গল্প লিখি আর আমি লিখি যে এখান থেকে মানুষ হঠাৎ করে লাফায় আর পড়ে ১৫ তলা বিল্ডিং থেকে নিচে পড়ে আর তাতে তার শুধু ছড়ে গেল। আর এভাবে ঝেড়ে আপনার ফিল্মে দেখলেন যে বলবেন, "আরে কিভাবে হতে পারে এটা কখনো ১৫ তলা থেকে পড়েছে আর তার কিছুই হলো না।" কিন্তু যদি এই গল্পটাই আপনি পড়েন নিউজ পেপারে একবার, একজন মানুষ লাফিয়েছে যে ১৫ তলা থেকে আর ও পড়েছে আর কিছু হয়নি, আপনি বিশ্বাস করে নেবেন। ট্রুথ allows you to do things the fiction doesn't allow. তো এই কাহিনীতে যেটা হয়, যেভাবে এটা সত্যি ঘটে, আপনি বিশ্বাসই করতে পারবেন না এটা রাইটারই লিখতে পারে না। যে ওরা কি করেছে, কিভাবে ওরা জেতে, কিভাবে মানে বাকিদের আর্মিদের আর্ম ফোর্সেসকে আমাদের সোসাইটি জানতে পারে যে কি ঘটেছিল ওখানে। এই সব কিছুই একদম অতুলনীয়। আর আমি এই জয় অফ ডিসকভারি ছেড়ে দেব আপনাদের অডিয়েন্সের জন্য। যখন এই ফিল্মটা দেখবে ওদের ধারণা হবে যে ঠিক কি ঘটেছিল। দেখুন, এই কথাটা আপনি ঠিকই বলেছেন যে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়। কোনো ফিল্মে দেখানো হয় যে একটা প্লেন ক্র্যাশ হয়, ২৬২ জনের মধ্যে ১৬১ জন মারা যায় আর একজন হ্যাঁ, বেরিয়ে আসে। একদম, একদম। কিছুদিন তো আগেই তো ঘটেছে। এখন যদি ফিল্মে আপনি দেখান তো বলবে, "আরে ইয়ার এটা কিভাবে হলো?" কিন্তু হয়ে তো যায়। মানে বাস্তবে অনেক মানে প্রকৃতপক্ষে এমন জিনিস ঘটে যেটা ডিফাই লজিক। তো এমনই কিছু ঘটেছিল 1962 তে। কিন্তু এই ফিল্ম নিয়ে কিছু কন্ট্রোভার্সিও রয়েছে। যে যাদব মহাসভার লোকজন আছে ওরা বলেছে যে আপনি আহির রেজিমেন্টকে দেখাননি ঠিকঠাক, পুরো ফোকাস মেজর শয়তান সিং এর ওপর ছিল। যদি আমি শুধু আ মেজর শয়তান সিং ভাটিজির ওপর ফিল্মটা বানাতে চাইতাম, তাহলে আমি টাইটেল রাখতাম শয়তান সিং। আ সেটাই সবথেকে সহজ কাজ হতো। কোনো কন্ট্রোভার্সি হতোই না। সবাই বলত যে শয়তান সিং এর উপরে ফিল্মটা বানিয়েছে। কিন্তু এই ফিল্মটাই হলো পুরো কোম্পানির ওপর। সেজন্য আমি নামটাই রেখেছি ১২০ বাহাদুর। কারণ বাকি যারা ছিলেন তাদেরও যে যোগদান ছিল এই যুদ্ধে, এই ব্যাটেলটাকে জিততে অবশ্যই ওদের সমান অবদান ছিল। এবং কিছুদিন আগেই ট্রেলার রিলিজ হয়েছে যে একটা ক্যারেক্টার বলছে যে আ আহির হ্যাঁ হাম। प्यार से मांगोगे तो जान भी दे देंगे, लेकिन देश पर बात आई तो एक तो क्या 100 की जान ले भी लेंगे। এরকম। তো তো এক তো এক এক আ আ একটা ছেলে যে আমাকে প্রচুর ট্রোল করছিল অনেক সময় ধরে। বলছিল যে, "আপনি তো হিরোর বিষয়ে কিছুই বলেননি, হিরোর নামটা পর্যন্ত আপনি নেননি।" এইসব বলছিল। কাল ওই আমাকে মেসেজে আমার কাছে ট্রেলারের পরে উনি বলেন যে, "ফারহান সাহেব, যদি আপনি ডায়ালগটা আগেই টিজারে রেখে দিতেন তাহলে ফালতু প্রটেস্ট করতে হতো না আমাকে।" আমি একটা ভালো ব্যাপার আপনার সাথে শেয়ার করতে হ্যাঁ। চাই। আজকে যিনি আমাদের জাজ, রিটায়ার্ড মেজর হ্যাঁ, সঞ্জয় হ্যাঁ। সুরি সাহেব, উনি কুমায়ুন রেজিমেন্টের। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ। আপনি কিছু বলতে চান এই ফিল্মের বিষয়ে, এই সাহসিকতা সম্পর্কে? অবশ্যই। এখন যখন কথা হচ্ছিল তো আমার তো এরকম গায়ে কাঁটা দিচ্ছিল আরকি। তো যখন আমার কমিশন হয় সেন্টারে যাই মেজর শয়তান সিং এর কথা, উনার ব্যাটল অফ রেজাংলার কথা, উনার হেলমেট রাখা আছে, রেডিও সেট রাখা আছে, ডায়েরি রাখা আছে। সেসব জিনিস দেখে মানে খুব মোটিভেশন হয় আমার। আর আজ যে ফিল্ম হয়েছে আপনি যেটা বানিয়েছেন সত্যি আমাদের কোম্পানিতে আমাদের ব্যাটালিয়নে ২৫% আহির ছিল। আর আমি ওখানে গেলে রেওয়াড়ি, মহেন্দ্রগড় যেখান দিয়ে যাই আরকি সেখানে কারি, বথুয়ার রায়তা আর বাজরার রুটি খেতে বসি। তো আমরা সবাই মিলে এক মানে অবাক মানে এক আশ্চর্য মানে কাহিনী যেখানে আ মানুষ নিজেকে ছেড়ে দেশ, নিজের কালচার, নিজের পূর্বপুরুষের কথা ভেবে নিজের সবকিছু হুম, বলিদান হুম, হুম। দিতে তৈরি। একদম। তো এটা খুবই জরুরি এমন ফিল্ম আজকের দিনে। থ্যাংক ইউ স্যার। তো দেখুন, মেজর সাহেবের থেকে আপনি এত বড় সার্টিফিকেট পেয়ে গেলেন, আর কি চাই? একদম। আমি একটু নিশ্চিন্ত হলাম যে রুলিং তাহলে ভালোই হবে। দর্শকদের জিজ্ঞেস করি।
প্রায় ২০ বছর আগে আপনার একটা মুভি এসেছিল লক্স, যার শুটিং আপনি লাদাখে করেছিলেন। আর এখন আপনার মুভি আসছে ১২০ বাহাদুর, যার শুটিংও লাদাখেই করা হচ্ছে। আমি এটা জানতে চাইছি যে আপনার তখনকার আর এখনকার লাদাখের কোনো তফাৎ নজর আসছে? হ্যাঁ, অনেক পার্থক্য হয়েছে। ইনফ্রাস্ট্রাকচারে তো অনেক তফাৎ চোখে পড়েছে। যখন আমি লাক্সের শুটিংয়ে গিয়েছিলাম, তো সেই সময় ওখানে কোনো মোবাইল ফোন কাজই করত না। আমাদের প্রত্যেককে শুটিংয়ের পরে একটা লাইন লাগাতে হতো, যেখানে একটা পিসিও ছিল হোটেলের বাইরে, যেখান থেকে ঘরে আমরা ফোন করতে পারতাম। শুধু একজন বচ্চন সাহেবই ছিলেন যার কাছে স্যাটেলাইট ছিল, উনি কথা বলতেন। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো হয়ে গেছে ওখানে, যে রোড রয়েছে, যে কানেক্টিভিটি মানে খুবই ভালো হয়ে গেছে। একটা জিনিস যা সেই সময়েও ছিল আর এই সময়তেও আছে, সেম টু সেম রয়েছে, সেটা হলো লাদাখি লোকেদের হসপিটালিটি আর ওনাদের ভালোবাসা। ওটা সেম আছে। ভাগ মিল্খা ভাগেও আপনি বলেছিলেন যে অনেকটা সময় লাদাখে শুটিং হয়েছিল, আর ওই ফিল্মে ১৭ বছরের এক আর্মি রিক্রুটমেন্টের রোল করা, ওই ভূমিকায় নামা হ্যাঁ, একটা বড় চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জিং তো ছিলই স্যার। কিন্তু যখন আমার দেখা হয় মিলখা সিংজির সঙ্গে, আ সেটাও একটা ইন্টারেস্টিং স্টোরি। কারণ আমার দেখা করতে চণ্ডীগড় যাওয়ার কথা, কিন্তু উনার শরীরটা খারাপ ছিল। তো উনি বলেন যে, "আপনি আজকে আসবেন না। আমি যখনই আমার শরীরটা ঠিক হয়ে যাবে, আমি মুম্বাইতে চলে আসব।" তো আমি নিজের প্র্যাকটিস করে যেতাম। আমি রোজ সকালে স্যার ৮ মাস আ উঠতাম সকাল ৪ টের সময়। আর মুম্বাইয়ে একটা জায়গা রয়েছে প্রিয়দর্শিনী পার্ক, যেখানে একটা ৪০০ মিটারের ট্র্যাক আছে। তো আমি সেখানে পৌঁছতাম ৫ টার সময়। আর ৫ টা থেকে ৮ টা পর্যন্ত প্রতিদিন, প্রতি সকালে ফর 8 মান্থস ওখানে গিয়ে আমি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ট্রেনিং করতাম। তো ওখানে ট্রেনিং করছি একদিন, তার মধ্যেই আর সাডেনলি একটা একটা আওয়াজ চলে আসে। মানে ওখানে ওখানে যে পুলিশের রানার্সরা ছিল, আ ওয়েস্টার্ন রেলওয়ের রানার্স ছিল, আর্মি, ওখানে নেভির যেসব রানার্স ছিল, তো অ্যাথলিটস, প্রফেশনাল অ্যাথলিটস, এবং একটা হইচই শুরু হয়ে যায়। তো আরে একে অন্যের সঙ্গে কথা বলছে যে, তো আমি ভাবলাম যে কি হয়েছে? সবাই বলল যে মিলখাজি এসেছেন ট্র্যাকে। আমি জানতাম না যে মিলখাজির আসার কথা ওখানে। তো মিলখাজি আসেন ট্র্যাক স্যুট পরে। মিলখাজি পৌঁছান ওখানে ট্র্যাক স্যুটে। আর যেই এন্টার হন প্রিয়দর্শিনী পার্কে, তো সবার আগে যে যতজন অ্যাথলেটস ছিল, বাচ্চা ছিল, সবাই এসে ওনার পা ছোঁয়। আর সবাই ক এইসব কথা বলে মিলখাজির সাথে। আর মিলখাজি সবার কাছেই জানতে চান যে, "তুমি কোন ডিসিপ্লিনটা মেনে চলছো? তুমি কতটা ডিসট্যান্সে দৌড়ো? আচ্ছা তুমি বক্সার, আচ্ছা তুমি এটা।" তো একদম ১ম ২ ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম, কারণ মিলখাজি এসেছেন। আমি চুপচাপ, মিলখাজি ১ম ২ ঘন্টা ওই অ্যাথলিটদের সঙ্গে কথা বলেন। উনি একদমই কাউকে এটা ফিল করতে দেয়নি যে আমার কাছে সময় নেই বা আমার তাড়াতাড়ি কোথাও যেতে হবে। প্রত্যেকের সাথে উনি সময় কাটান। যেটা ছিল অ্যামেজিং থিংস টু সি। আর তারপর উনি আসেন। মানে অ্যামেজিং, হ্যাঁ? তো ধীরে, ধীরে আপনি বুঝতে পারবেন, মানে আপনি কেমন মানুষকে মানে পোর্ট্রে করতে চলেছেন। কিছু না বলেই, শুধু দেখেই। এরপর উনি আসেন। তো আমি উনার সাথে দেখা করি। আর উনি বলেন, মানে আমি উনাকে বলি যে, "আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো মিলখাজি।" তো উনি বলেন যে, "চলো বাকি কথাগুলো ট্র্যাকে জগিং করতে, করতে বলব।" তো উনার ভেতরে যে 17 ইয়ার্স ওল্ড অ্যাথলিটটা ছিল, সেটা তখনও বেঁচে ছিল। তো আমি ভাবি যে ইয়ার এই মানুষ এট দ্যাট টাইম উনি নিজের বয়সটা পর্যন্ত জানেন না। কিন্তু উনি ডেফিনিটলি নিজের লেট 70s এ তো ছিলেনই। আ তো যদি উনি উনার লেট 70s এ এতটা ইয়াং থাকতে পারেন, তো মানে আমি ৩০ বছরে ১৭ কেন হতে পারব না? তো এইভাবে আমি অ্যাপ্রোচটা করি। কিন্তু আপনি তো পাঞ্জাবি বলতে পারতেন না, আপনার কোনো শিখ সমাজ সম্বন্ধে অভিজ্ঞতা ছিল না, আপনি তো মুম্বাইয়ের হ্যাঁ, মানুষ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এর জন্য পরিশ্রম তো করতেই হয়েছে। আমার এক পাঞ্জাবি ডায়ালেক্টের কোচ ছিলেন। তো তার সঙ্গে আমার সব ডায়ালগ আর যত রকমের এক্সপ্রেশন থাকে, কোনো আ বিশেষ মোমেন্টে যদি কিছু থাকে, তো ঠিক সাউন্ড হওয়া দরকার সেটা। কিন্তু যখন আমি চণ্ডীগড় যাই, তো এটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস হয় ওখানে। একটা প্রেস কনফারেন্স হচ্ছিল সেখানে। আর মিলখাজি আমায় নিজের যে জুতোটা ছিল, যেটা উনি রোম অলিম্পিকে পরেছিলেন, সেই জুতো উনি আমাকে গিফট করেছিলেন। আর হ্যাঁ, ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল। আর তারপর ওখানে মিডিয়াও ছিল। তো একটা প্রশ্ন উত্তর ওরা বলেন যদি কোনো প্রশ্ন করতে চান তো। তো আ একটা লেডি ছিলেন ওখানে, যিনি লোকাল নিউজপেপারে ডিরেক্টর রাকেশ নেহরাকে প্রশ্ন করেন যে, "রাকেশজি, আপনি ফিল্ম বানাচ্ছেন মিলখাজির উপর। মিলখাজি তো পাঞ্জাবি। তো আপনি কেন, why don't you take a Punjabi actor? Why don't you take a Sikh actor? মানে কেন কাস্টিং করছো somebody who is not all this?"
তো অবভিয়াসলি ডাইরেক্টর তো প্রোটেক্টিভ হয়েই থাকে নিজের অ্যাক্টরদের বিষয়ে। তো উনি মানে খুব একটা সুইট জবাব দিয়েছিলেন, "না, না, অ্যাক্টরদের তো কাজই হলো সব রোলে মানিয়ে নেওয়া।" এইসব যুক্তি উনি দেখান। কিন্তু উনার প্রশ্ন যেটা ছিল সেটা আমার মনে গিয়ে লাগে। মানে আপনাকে সত্যি বলব আমি, আমার তখন খুব ইরিটেশনও হয় আর আ রাগও হয়েছিল যে কি ভাবছেন উনি? পারফর্ম করতে পারব না আমি? কিন্তু যেই এইসব ফিলিংটা চলে যায় না, আমি বুঝতে পারি যে আরে ইয়ার এই ফিল্মে মানুষের যে আবেগ জড়িয়ে রয়েছে, মিলখার রোলটা যে করছে সে কেমনভাবে ঠিক করবে। উনি আমাকে এতটা মানে যাকে বলে উদ্দীপ্ত করেন। উনার এই কমেন্টে যদি এই মহিলা যদি এমন ভাবেন, তাহলে এমন হাজার লক্ষ, লক্ষ মানুষ আছে যারা ভাববে যে আরে ইয়ার এই লোকটাকে কেন নিয়েছে মিলখার রোলে? সো দ্যাট গিভ মি আ লট অফ এনার্জি যে আমি মানে এই রোলে এমন কিছু করে দেখাবো, যা হয়তো আমি করতে পারতাম না যদি ওই প্রশ্নটা আমাকে না করা হতো। একদিক থেকে আমার লাভই হয়েছে বলা যায়। না, বাস্তবিকই আপনি যেভাবে মিল্খা সিং এর পোর্ট্রে করেছেন সত্যি সেটা অসাধারণ। Thank আর you, আপনি thank ওনাকে you. সত্যি খুব ভালো তুলে ধরেছেন। থ্যাংক ইউ। কিন্তু একটু বেশি রোমান্টিক বানিয়ে দেননি মিল্খা সিংকে এই ফিল্মে? অ্যাকচুয়ালি না। উনাকে বেশি রোমান্টিক মানে গান-টান তো উনি করতেন না। কিন্তু বেশি রোমান্টিক বানায়নি। কারণ আমার মনে আছে আমি কথা বলছিলাম মিলখাজি এবং উনার ওয়াইফের সঙ্গে। তো একটা সিন ছিল যেটা অস্ট্রেলিয়াতে যখন উনারা উনার দেখা হয় একটা মেয়ের সঙ্গে। আর উনার একটুখানি একটু রোমান্টিক চক্কর হয়ে যায় অস্ট্রেলিয়াতে। যে কারণে উনার ফোকাস স্পোর্টস থেকে দূরে চলে যায়। তো রাকেশ বলেছিলেন যে এটাই একটা সিন হবে ফিল্মে যেখানে একটু আধটু কিসিং-টিসিং থাকবে এরকম হবে। তো আমি ভেবেছিলাম আরে যে আন্টিজিকে বলেছে যে কিনা এসব করতে চলেছি আমি এ সময়। তো আমি আমি ওনাকে জানতে চাই মানে প্রশ্ন করি যে আপনি কমফোর্টেবল তো? মানে আমরা এটা এরকম দেখাতে চলেছি। তো মিলখাজি তো উনি মানে ব্লাশ করেন পুরো। মানে উনি আরে! মানে খুব হাসছিলেন, লাল হয়ে গেছিলেন একদম। হি ওয়াজ স্মাইলিং। আন্টিজি তো শি গেভ বেস্ট আনসার। "না, না, আপনি প্লিজ দেখান।" উনার তো মানে এত অ্যাফেয়ার্স ছিল আগে আমার সাথে দেখা হওয়ার আগে আহ মানে মানে একদম হার্ট থ্রব ছিলেন, হার্ট থ্রব। কিন্তু যখন আমি আসি তখন সব বন্ধ হয়ে যায়। তার আগে তো মানে অনেক ছিল। তখন আমি রিল্যাক্স হয়ে যাই যে উনি তো সত্যিই রোমান্টিক ছিলেন তাহলে সমস্যা নেই। তো ফিল্ম রিলিজের পরে আপনাদের দেখা হয়েছে আর হ্যাঁ, ওনার সাথে? অনেকবার হয়েছে তারপরে। আর আমরা একসাথে লন্ডন যাই। আ অনেক সময় আমরা একসঙ্গে কাটিয়েছি। যখন আমি চন্ডীগড়ে গেছি দেখা করতাম ওনার সঙ্গে, ওনার ফ্যামিলির সঙ্গে। উনি কখনো মুম্বাই এলে, ওনার ফ্যামিলি মুম্বাই এলে ওরা সবসময় আমার ঘরে আসতেন ওনারা। তো মানে দেখা তো হতই, মানে ফোনেও কথা হতো। কিন্তু আ কিন্তু আফসোসের কথা হলো মানে যখন কোভিড হয় আর উনার ডেথ হয়ে যায় যে কোভিডের মধ্যে। উনার ওয়াইফেরও ডেথ হয়ে যায় কোভিডের মধ্যে। তো মানে ওটা খুবই ওটা একটা শেষ বড় কথা কবে হ্যাঁ, হয়েছিল? একদম শেষ। না শেষ কথা তো হয়েছিল উনি হাসপাতালে ছিলেন চন্ডীগড়ে। আ আমি তো যেতে পারিনি কারণ সবকিছুই বন্ধ ছিল। ফ্লাইট নিতে পারতাম না মানে কারো কোথাও যাওয়া তো একেবারে অসম্ভব। কিন্তু ওনার যে মেয়ে আছে সোনিয়া আ যিনি যিনি খুবই মানে বোন আমার। তো উনি বন্ধু বলব না যে উনি আমার ফ্যামিলি। তো উনি আমাকে ফোন করেছিলেন ওখান থেকে একদিন। আমি জানতাম যে উনি হসপিটালে আছেন। আমি ফোন করতেই থাকতাম। জানতে চাইতাম আন্টি কেমন আছেন? উনি কেমন আছেন? তো একটা আপ ডাউন হতে থাকতো। আজকে একটু ভালো আছেন। এরকম চলছিল। তো আম উনি আমাকে ফোন করেন আর বলেন যে ডাক্তাররা বলেছেন যে আ "হি ডাস নট হ্যাভ মাচ টাইম।" আর আম উনি ফোনটা সরি, এক্সকিউজ মি। উনি ফোনটা দেন উনাকে আর বলে, "আমি ফোন উনার কানে রাখবো। আপনি যা কিছু বলতে চান, গুড বাই বলতে চান, যা কিছু বলতে চান বলে দিন।" সো দ্যাট ওয়াজ দ্য লাস্ট ওয়ার্ডস I told him I loved him and I'm I'm very sorry যে আমি ওখানে যেতে পারিনি। আম আসলে ওই সেই সময়টাই এমন ছিল, কেউ কোথাও যেতে পারত না। অনেক লোকের সাথেই এরকম হয়েছে। একদম। আর আমরা বুঝতে পারি যে আপনার আবেগ ফিল্ম করতে, করতে আপনার সঙ্গে একটা ইমোশনাল সম্পর্ক হয়ে গেছিল। হ্যাঁ, honestly স্যার আমি honestly স্যার আমি সত্যি বলব যে আমি absolutely I love my father, respect my father, he is my father কিন্তু কখনো এমনও হয় যে মানে এমন লোকজন আসেন যারা ফাদার ফিগার আসেন না আপনার জীবনে। সেরকমই কিছু একটা হয়। আর ডেফিনিটলি মিলখা জিন ছিলেন ফাদার ফিগার টু মি। আফটার মাই ফাদার। হি আমরা এখানে
আর একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর আপকে আদালতে ফারহান আখতারের সঙ্গে সওয়াল জবাবের আরো এক পর্ব। আমি খুব খুশি যে রণবীর সিং এখন একজন নতুন ডন হবে, আর এই নতুন জেনারেশনের জন্য একটা কাহিনী হবে, তো এক্সাইটিং কিছু হতে চলেছে। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন ফিল্ম স্টার ফারহান আখতার। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার ফারহান আখতারের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজেই নিজের ওপরে মুগ্ধ। দেখুন, নিজে নিজের ওপর মুগ্ধ হওয়া খারাপ কথা নয়, কিন্তু লোকে বলে যে সব কাজ ডাইরেক্টরও আপনি, রাইটারও আপনি, প্রডিউসারও আপনি, অ্যাক্টরও আপনি, আবার সিঙ্গারও আপনি। অন্যের জন্য কিছু তো ছেড়ে দিন। স্যার, আমি 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 সত্যি বলছি, আমি শুধু আমার ফিল্মের বাজেট একটু কম রাখতে চাই। ওয়ান ম্যান আর্মি। না, 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 থ্যাংক ইউ। না, আমার খুব ভালো লাগে ফিল্ম বানাতে, লিখতে, ডিরেক্ট করতে, অ্যাক্টিং করতে। যদি কেউ আমাকে বলে যে গান গাইতে, তাহলে আমি গানও গাইবো ফিল্মে। আমাদের মানুষদেরকে এন্টারটেইন করতে আমার খুব আনন্দ হয়। মানুষের সাথে একটা গল্প শেয়ার করে নিতে বেশ ভালো লাগে। তো যতদিন সুখ পাবো এই কাজের মধ্যে আমি করে যাব, কিন্তু যেদিন মনটা উঠে যাবে সেদিন আর করব না। কিন্তু আপনার কাছে জাভেদ আখতার আছেন, হ্যাঁ। ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে বড়, সব থেকে ভালো, সব থেকে এফেক্টিভ রাইটার। হ্যাঁ। ওনাকে কেন রাইটিং এর জন্য আপনি নেন না? না, লাক্স ফিল্ম তো উনিই লিখেছিলেন। 25 বছর হয়ে গেছে, একটাই film। হ্যাঁ। হ্যাঁ, এখন আমি একটু খোলসা করেই বলি যে আপনার মানে উনি আরো একটা কাহিনী লিখেছেন, আর আমি সেই কাহিনীটা প্রডিউস করতে চলেছি। তো খুব তাড়াতাড়ি আমার মনে হয় ১ বছর বা ২ বছর বাদে আপনারা দেখবেন যে জাভেদ আখতারের লেখা আরেকটা স্ক্রিপ্ট সবার সামনে আসবে। আসলে তো উনি বলেন যে আমার লেখা ডায়লগ ফারহান রিজেক্ট করে দেয়। ও বলে যে এসব পুরনো জামানার ডায়লগ। না, না, পুরনো সময়ের নয়, কিন্তু এই ভুলটা হয়েছিল একবার আমার যখন আমি গান করছিলাম, 'দিল চাহতা হ্যা'র ১ম গানটা আরকি। তো 'দিল চাহতা হ্যাঁ' মানে 'কভি না বিতে চমকিলে দিন'। তো উনি লিখেছিলেন 'চমকিলে দিন'। তো আমি অ্যাডভার্টাইজিং জগৎ থেকে এসেছিলাম আমি ফিল্মে। তো অ্যাডভার্টাইজিং চমকিলে মানে ডিটারজেন্ট। তো এই চমকিলা মানে ড্যাডি চমকিলে মানে চমকিলে দিন মানে মানে এমন আজব একটা ওয়ার্ড, মানে এতে কোনো মিউজিক্যালিটি নেই, এই নেই, সেই নেই। তো উনি বলেন, "দেখো, এখন তুমি বাচ্চা। ঠিক আছে? এখন তুমি বাচ্চা, ছোট, এক কাজ করো। এই ওয়ার্ডটাকে প্লিজ চেঞ্জ করো না তুমি। এই গানটা রিলিজ হতে দাও। এই গানের USP এই শব্দটাই হবে।" হি ওয়াজ রাইট। তারপর থেকে যখন গানের ব্যাপার আর লিরিক্সের ব্যাপার, আমি কোনো তর্ক করি না ওনার সাথে। কিন্তু যখন আমি কোনো কাজ একসাথে করি, আমি প্রত্যেকটা স্ক্রিপ্ট ওনাকে পড়তে দিই। আর ওনাই অবভিয়াসলি ওনার যে এক্সপেরিয়েন্স আছে, যে অভিজ্ঞতা ওনার, আমাকে উনি সাজেশন দেন। যেটা আমার বেশ ভালো লাগে, আমি নিয়ে নিই। আর কখনো ওনার তো সব ঠিকই লাগে, কিন্তু আমার কখনো মনে হয় যে এটা একেবারে ঠিক না, সেটা আমি নেব না। আর উনি সবসময় বলেন যে, "তুমি ভুল করছো।" কিন্তু আমি বলি, "মানে মানুষ তো নিজের ভুল থেকেই শিখবে। তো আমাকে ভুল করতে দাও না তুমি আমায়।" দেখুন, উনি নিজের কথা পরিষ্কার করে বলেন, সে আপনার সম্পর্কেই হোক বা আপনার বোনের হ্যাঁ, সম্পর্কে। এখন জোয়ার সম্পর্কে উনি খুবই ইন্টারেস্টিং কথা বলেছেন যে জোয়া ওকে কুকুরের জন্য ডায়লগ লিখতে বলেছিলেন। হ্যাঁ, উনি আমাকে বলে তো ছিলেন এটা যে, "আচ্ছা, একটা কথা বলো, তুম দিল ধড়কনে কে ডায়ালগ লিখছো, তো তোমার বোন তোমাকে দিয়ে কুত্তার ডায়ালগ কেন লেখাচ্ছে না বলো তো?" আমি বলি, "কথাটা আপনি ওনাকেই জিজ্ঞাসা করুন। কুত্তার জন্য যে ক্যারেক্টার ছিল, সেটা একটা ডিপ থিংকার, ফিলোসোফার। হয়তো আমার বোনের মনে হয়েছে যে আমার ওই ডিপ থিংকিং আর ফিলোসফিটা নেই। তো ও চলে গেছে এক্সপার্টের কাছে আর কি।" আর এটাও সত্যি যে ওই ফিল্মে কুকুরের আপনার মুখ চাটার কথা ছিল, তাই আপনি পুরো মুখে আইসক্রিম লাগিয়ে হ্যাঁ, নিয়েছিলেন। তো সবথেকে আগে আমার 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 এই কথাটাই খুশি ছিলাম যে আমি কুকুরকে ভয় পাই না। কারণ ওই কুকুরটার আ বা বা আমার পুরো মুখটাই চাটার কথা। তো আমি অনেক টেক ট্রাই করি যে এইসব এসব করি, কিন্তু কুকুর তো এরকম, কিন্তু কুকুর তো একদম মার্লিন ব্র্যান্ডো হয়ে গিয়েছিল। আর ও ইন্টারেস্টেড ছিল না। ও নিজের মেথড অ্যাক্টিং এ ব্যস্ত ছিল। তো ফাইনালি আমি বলি যে, "কুকুর, কিছু তো একটা এক্সাইট করতে হবে ওকে।" তো ও ট্রেনার বলে যে, "আপনি একটা কাজ করুন, মানে যে শটটা কুকুরের সঙ্গে আছে, যখন আপনার মুখটা দেখাবে না, আপনার মুখের উপরে পুরো আইসক্রিমটা লাগিয়ে নিন আপনি।"
তো আমি ভ্যানিলা আইসক্রিমটা নিয়ে নিই আর পুরো নিজের মুখের উপরে ভ্যানিলা আইসক্রিমটা আমি ভালো করে লাগাই। তখন কুকুরটা আসে আর ও খুব ভালো পারফরম্যান্স দেয় ক্যামেরার সামনে। ব্যাস এটাই বলব যে বাইরে থেকে জগৎ খুব গ্ল্যামারাস মনে হয়, কিন্তু যখন আপনি ভেতরে ঢোকেন না, তখন আইসক্রিম লাগাতে হয় যাতে কুত্তা আপনার মুখটা চাটতে পারে ভালো করে। আর কাউকে দিয়ে কুকুরের জন্য ডায়ালগ লেখানো হয়। হ্যাঁ, কাউকে যে কুত্তার জন্য ডায়ালগও লেখানো হয়। আর আপনি তো কুকুরের সাথে জ্যামিংও করেছেন। কুত্তার সাথে জ্যামিং? আপনার ইনস্টাগ্রামে যে ভিডিও আছে সেটা কেউ আমাকে হ্যাঁ, পাঠিয়েছে। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, তো আমাদের ৪ টে কুকুর আছে বাড়িতে। আর ৪ টেই হলো এন্ডি, রাস্তার কুকুর। আমরা রেখেছি সবকটাকে। আর একটা আছে যার নাম হলো টাইসন। ওর গানের খুব শখ। তো আপনি মানে শুরু একটা শব্দ যদি গান, তাতে যদি একটু সামান্য রিদম থাকে বা একটু মেলোডি যদি কিছু থাকে, ও সঙ্গে, সঙ্গে জুড়ে যাবে। তো ও সঙ্গে তো ও সঙ্গে, সঙ্গে ও গান গাইবে আর আপনার সাথে গাইবে। আপনার চেষ্টা করবে যে ওর ভোকাল মানে যে রেঞ্জটা আলাদা হয় কুকুরদের। কিন্তু যদি আপনি উঁচু সুরে যান তো ও শিফট করবে। নিজে যদি আপনি যান ও তখন শিফট করবে। আর ওর কারণে যে বাকি ৩ টে রয়েছে, তাদেরও মনে হয় যে আমাদেরও একটু ব্যাকিং ভোকালিস্ট হতে হবে। তো ও যেই গান শুরু করে ওরা ৩ টা পেছনে ওরাও লেগে যায়। তো কোয়াইট এটা একটা বেশ মজার ঘটনা ঘটতে থাকে বাড়িতে। আপনি কোনো প্রশ্ন করবেন? আপনি নিজের ক্যারিয়ারে তো অনেক কিছু করেছেন। তো এমন কিছু জিনিস আছে যেটা আপনি এখনো পর্যন্ত করেননি, যেটা করতে চান? আমি যে কাজটা করি তাতে আমি এই বিষয়ে নিজেই নিজেকে সবথেকে ভাগ্যবান মনে করি যে, যে ধরনের ফিল্ম আমি করতে চাই, আমার স্বাধীনতা আছে সেই রকমের ফিল্ম করার। কারণ অনেক এমন মানুষ আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে কারণ ব্যাস ওদের কাজের প্রয়োজন আছে। আর ব্যাস যাই আসুক ওদের করতে হয়। আর এটা এটা একটা বাঁচার একটা পথ বটেও। কিন্তু আমি সেই মানুষ যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই লক্ষ্যে পৌঁছতে পেরেছে, যখন সিদ্ধান্ত সে নিতে পারে যে এই ফিল্মটা আমি করবই করব বা করব না। এটা আমি এক ধরনের সাকসেস মনে করি যেকোনো ক্যারিয়ারের জন্য। যখন আপনি চুজ করতে পারবেন যে কি করবেন। তো যতদিন এটা থাকবে ততদিন আমার আর অন্য কিছু করার কোনো প্রয়োজন পড়বে না। Honestly. আপনি যে প্রথম ফিল্ম রকন করেছিলেন অ্যাজ অ্যান অ্যাক্টর, হ্যাঁ, তার আগে আপনি ডাইরেক্টর ছিলেন, সফল ডাইরেক্টর ছিলেন, প্রডিউসারও ছিলেন। হ্যাঁ। তো অ্যাক্টিং করার আইডিয়া কোথা থেকে এলো? অ্যাক্টিং করার যে আইডিয়াটা দিয়েছিল সেটা হলো অভিষেক কাপুর যে ছিলেন, ডিরেক্টর ছিলেন রকনের। আর আমার বন্ধুরই মানে অনেক বছর ধরে আমি ওনাকে চিনি। তো একদিন আমি কোথাও বাইরে ছিলাম ডন রিলিজের পরে। আর আমার দেখা হয়ে যায় ওনার সঙ্গে। আর কমপ্লিটলি মানে কোনো ইঙ্গিত নেই যে তোমার সঙ্গে কোনো কথা বলার আছে বা ফিল্মের বিষয়ে এমন কিছুই না। আমাদের দেখা হয় আর উনি আমাকে বলেন যে, "আমি একটা ফিল্ম বানাচ্ছি যেটা একটা রক ব্যান্ডের উপরে। আর আমি চাইবো যে তুমি এই রোলটা করো লিড সিঙ্গারের।" তো আমি বলি, "আরে, আরে ইয়ার আমি কখনো অ্যাক্টিং করিনি লাইফে। আ আমি জানিও না যে অ্যাক্টিং করতে পারবো কি পারবো না।" তো উনি বললেন, "না, না আমি জানি যে তুমি করে নেবে।" তো আমি বলি, "হাউ ডু ইউ নো ইয়ার? কিভাবে জানো?" "না, না, না, ইউ ট্রাস্ট মি। তুমি বিশ্বাস করে চলে এসো আর লেগে পড়ো। ব্যাস আমি কাল তোমার অফিসে আসছি। তোমাকে আমি কাহিনীটা শোনাবো, স্ক্রিপ্ট শোনাবো। যদি তোমার কাহিনী ভালো লাগে, তাহলে তুমি প্লিজ করো। আর যদি কাহিনী ভালো না লাগে, তাহলে আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে তুমি করতে পারবে না। তো কাহিনীটা আমি শুনি, আপনারা হয়তো দেখবেন রগ হন।" তো আমার এত ভালো লাগে ওই কাহিনীটি। আর যে মিউজিক ছিল ওই ফিল্মের রক মিউজিক, আর আমি রক মিউজিক তো পছন্দ করি। আর ও বলছিল যে, "তুমি গানগুলো গাইবে।" ও জানতও না যে আমি গিটার-টিটার বাজাই, গানও গাই। তো এইসব জিনিস যেটাকে বলা হয় না মানে সেরেন্ডিপিটি বলা হয় যে ঘটে গেল আরকি এরকম। আর আমি ব্যাস ওর উপর বিশ্বাস রেখেছি আর বলি চলো করে দেখা যাক কি হয়। আর আমি খুব আনন্দ করেছি আর ওখান থেকেই শুরু হয় অ্যাক্টিং এর ক্যারিয়ারের। আর গান যে আপনি গেয়েছিলেন, তো আপনি ট্রেনিং নিয়েছিলেন মিউজিকের, সিঙ্গিং এর? আহ যারা ট্রেনিং নেয়নি তাদের মনে হবে যে আমি ট্রেনিং নিয়েছি। যারা ট্রেনিং নিয়েছে তাদের মনে হবে যে এ একদমই ট্রেনিং নেয়নি। এমন না। না আমি ট্রেনিং নিইনি। আমি গিটার বাজাতাম ছোট থেকেই মানে টিনেজ থেকেই আরকি। আমি গিটার বাজাতাম আর যে গান আমার ভালো লাগতো আমি সেটা গাইতাম গিটার বাজিয়ে, বাজিয়ে। তো একটু আধটু যে রেওয়াজ বলা হয় না? গিটার বাজাতে, বাজাতে গাইতে, গাইতে হয়েছে আরকি। কারণ আমি দেখছিলাম যে আপনি শুধু নিজেই গান গাননি, হ্যাঁ, হ্যাঁ। আপনি বচ্চন সাহেবকে দিয়েও গান গাইয়েছেন, আপনি ঋত্বিক রোশনকে দিয়েও গান গাইয়েছেন, হ্যাঁ, প্রিয়াঙ্কা চোপড়াকে দিয়ে গাইয়েছেন হ্যাঁ, নিজের হ্যাঁ। ফিল্মে। না মানে বচ্চন সাহেবের তো গলা আছেই মানে অসাধারণ মানে উনি যে গেয়েওছেন মানে বেশ কিছু নিজের ফিল্মে উনি গানও গেয়েছেন। আর এই যে গান এসেছে 'অতরঙ্গি ইয়ারি' তো ওই ফিল্ম যেটা ছিল 'ওজির' ওটা বন্ধুত্বের উপরে ছিল। আর একটা খুবই আনলাইকলি ফ্রেন্ডশিপ।
যেটা একটা রেসপেক্টেড ওল্ড চেস প্লেয়ার, একজন মানুষ আর একজন পুলিশ অফিসার যে একটা দুঃখ আর কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তো একটা আনলাইকলি ফ্রেন্ডশিপ যেটা ছিল সেটা আমরা ক্যাপচার করতে চাইছিলাম গানেতে। তো এই রোচক কোহলিজি খুবই ভালো মিউজিক কম্পোজার। উনি এই গানটা বানিয়েছিলেন। তো উনি তো মানে যখন উনি আমাকে বলেন যে আপনি আর বচ্চন সাহেব একসাথে গানটা গাইবেন, তো আমি তো এতটাই এক্সাইটেড হয়েছিলাম যে এখনো এক্সাইটমেন্ট হচ্ছে শুনে আরকি। মানে মনে করে আরকি যে এমন হয়েছিল। আর এক স্টুডিওতে গানটা একসাথেই গাই। আর তারপর একটা কনসার্ট হয়েছিল মুম্বাইতে, গ্লোবাল সিটিজেন বলে একটা কনসার্ট ছিল। আর স্টেজের ওপরে ওনার সাথে এই গানটা ওনার গাওয়ার সুযোগও পেয়েছিলাম। আমার ক্যারিয়ারে আই থিংক দ্যাটস প্রবাবলি অ্যাচিভমেন্ট ছিল বেশ বড়। আর ঋত্বিক, ওনাকে তো ডান্সের জন্য লোকেরা চেনে। হ্যাঁ, না, ঋত্বিক কিন্তু ও একজন কমপ্লিট অ্যাক্টর। ও নিজের আওয়াজের উপরেও কাজ করে। ও সিঙ্গিং ক্লাসও করে। কারণ যদি আপনার আওয়াজে একটা রেঞ্জ থাকে আর যদি আপনি কন্ট্রোল করতে পারেন নিজের আওয়াজটাকে, তাহলে আপনার অ্যাক্টিংয়েও সেটা কাজে দেয়, সেটা উপকার করে। আপনি পিচ করতে পারবেন কোনো পারফরম্যান্সকে যেকোনোভাবে, বা কোনো একটা ডায়ালগ মানে লো অক্টেভে বলে সাডেনলি উঁচু অক্টেভে যদি আপনাকে নিয়ে যেতে হয়, তো এর একটা এফেক্ট থাকে। তো ওটা নিজে থেকেই সবসময় কাজ করতে থাকে যে যেকোনো অ্যাক্টরের করা উচিত এই ধরনের জিনিস। আর জোয়া ডিসাইড করেছিল যে এই যে গানটা আছে সেটা সেনোরিটা, এই যে অ্যাক্টর থাকবে সেই ৩ জন অ্যাক্টরকেই এই গানটা গাইতে হবে। তো আমি তো বেশ কমফোর্টেবল ছিলাম। তো আমি তো ঋত্বিক গেল শঙ্কর মহাদেবনজির কাছে। আর শঙ্করজির বিষয়ে আমি বলব যে আমিও নিজে রকনের গান ওনার সাথে গিয়েছিলাম ১ম এ। আমি এতটাই নার্ভাস ছিলাম যখন আমি স্টুডিও গিয়েছিলাম রেকর্ডিং এর জন্য। তো আমি পৌঁছাতাম ওখানে, তো কাঁচ থাকতো, আপনি বুথে থাকেন আর সামনে শঙ্করজি ছিল আর সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল, ১-২ জন লোকও ছিল। তো আমি ওনাকে বলি যে আর ঋত্বিকের সাথেও এটাই হয়েছিল কিন্তু। আমি বলি, "ভাই ইয়ার সবার আগে যাদের প্রয়োজন এখানে নেই সবাই এখান থেকে আপনারা চলে যান।" কারণ হতে পারে যে এখানে আমার মনে হচ্ছে যে মানে আমি যেটা করছি আমি কিশোর কুমারের মতো গান গাইছি আর ওখানে গাধার মতো আওয়াজ বেরোলো, তখন কে জানে। তো বাকি সবাই চলে যান, শুধু শঙ্কর মহাদেবন যেই থাকবেন। তো উনি ছিলেন। তো আমি ওনাকে বলি যে, "আপনি সবকিছু লাইট অফ করে দিন স্টুডিওর। কেউ যেন আমাকে দেখতে না পায়।" কারণ আমি ওখানে দাঁড়িয়ে ওই ওই যে ওই 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 বলে না মঞ্জের সিঙ্গার, আমি ওদের সঙ্গে কাজ করেছি। ওদের একটা স্টাইল থাকে, দাঁড়ানোর একটা পশ্চার থাকে। হাত দিয়ে ওদের যা কিছু এক্সপ্রেশন থাকে হাত দিয়ে করে ওরা। তো আমি এসব কিছু তো জানি না। যে আমি ভেবেছিলাম যে মানে আ নিজের হাতে আমি মাইকটা ধরবো আর ডান্স করব অন্ধকারের মধ্যে আর গানটা করব যাতে খুব সহজেই একটা ফ্লোতে হয়ে যাবে আরকি। তো এভাবেই আমি করেছি। আর ঋত্বিক যখন আসে তখন শঙ্করজির সাথেই ছিলেন। আর ১ম দিনই শঙ্করজি ওকে বলেছিলেন যে, "কোনো রিহার্সাল নয়, কিচ্ছু করতে হবে না। নিজের গানটা শোনাও। ঘরে একটু আধটু রিহার্সাল করে থাকবে। জাস্ট গো স্ট্রেট ইন্টু দ্য বুথ অ্যান্ড জাস্ট স্টার্ট সিঙ্গিং।" কারণ যতক্ষণ আপনি গানটা শুরু না করবেন ততক্ষণ সবসময় আপনার মনে হবে যে এটা আমার দ্বারা হবে না। তো হি হ্যাজ বিন ভেরি ইন্সট্রুমেন্টাল ফর মি, অ্যান্ড ওর জন্য ঋত্বিকও গাইতে পেরেছিলেন ভালো করে। আচ্ছা, এটা কি সত্যি যে একবার এ.আর রহমান আপনাকে গান গাইতে বলেছিলেন আর আপনি না করে দিয়েছিলেন? হ্যাঁ, এটা তো সত্যি। তো উনি আমার ফিল্মের নামটা তো মনে নেই। কিন্তু কোনো একটা গান ছিল, ফলাকের মতো কিছু একটা গান ছিল। আর উনি 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 যে মেজাজে ছিল ওই গানটার মধ্যে, আর যে ধরনের কম্পোজিশন ছিল, আমি সেই সময় শুধু রকনের গানটা গিয়েছিলাম। আর আমার সেই সময় মনে হয়েছিল যে ইয়ার এটা আমার দ্বারা হবে না। এটা একটা অন্য ধরনের সিঙ্গিং আর অন্য ধরনের সিঙ্গারের প্রয়োজন রয়েছে এর জন্য। আর যেটা আমার যে স্ট্রেংথটা ছিল সিঙ্গার, বা যেটা আমি মনে করতাম যে আমি এটা খুব ভালো করতে পারি, এটা তার থেকে অন্যরকম ছিল। একদম আলাদা ধরনের ছিল। তো আমি ওনাকে ফোন করি, আমি বলি যে, "প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন।" কারণ এটা খুব কম হয়ে থাকবে যে এ.আর রহমান কাউকে ফোন করে তুলছেন যে, "ভাই তুমি একজন পরিচিত সিঙ্গার নয়, কিন্তু তাও এই গানটা তুমি গেয়ে দাও।" কিন্তু তবুও আমার খুব খারাপ লাগছে যে আমি আপনাকে বলতে হচ্ছে যে এটা আমার দ্বারা হবে না। তো প্লিজ ফরগিভ মি। তারপরে উনি কোনদিন আমাকে ফোন করেননি কোনো কারণে। স্যার একটা গান শুনিয়ে দিন। সেনোরিটার জন্য তো ঋত্বিক আর অভয়কে থাকতেই হবে। আর এক স্প্যানিশ সিঙ্গারও। তাই রকনটাই করে দিই একবার, যাতে আপনারাও একসাথে গাইতে পারবেন। আপনারা সবাই গাইবেন তো একসাথে? চলুন। दिल क्या कहता है मेरा क्या मैं बताऊं, तुम ये समझोगे शायद मैं पागल हूँ। दिल करता है टीवी टावर पे मैं चढ़ जाऊं, चिल्ला चिल्ला के मैं ये सबसे कह दूं, है ये वक्त का इशारा,
हर लम्हा पुकारा यूं ही देखता है क्या तू जिंदगी मिलेगी ना दोबारा थैंक यू আমরা আরো একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর আপকে আদালতে ফারহান আক্তারের উপর সওয়াল জবাবের আরো এক পর্ব। একটা জিনিস আছে যেটাকে আমি ঘৃণা এজন্য করি যে আমি ভয় পাই ওটাকে খুব, আর সেটা হলো আরশো। ওদের নিয়ে আমার প্রবলেম আছে জীবনে। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের মোকদ্দমা চলছে। প্রশ্ন করা হচ্ছে ফিল্ম স্টার ফারহান আক্তারকে। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার ফারহান আখতারের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি অকারণেই বিবাদে জড়িয়ে পড়েন। দেখুন, এমনিতে তো আপনার জীবন সিধে সাদা। আপনিও বলেন যে আমি স্যার নিজে কাজের ওপর ফোকাস রাখি, এদিক ওদিক কোনো চক্করে পড়ি না। হ্যাঁ, কিন্তু দু তিনটে ইনসিডেন্ট আছে, যেমন ববি দেওয়ালের ফিল্ম অ্যানিমাল, হ্যাঁ, হ্যাঁ। ওটার ব্যাপারে আপনি কমেন্ট করেছিলেন এই যে ক্যারেক্টারটা আছে এটা প্রবলেমেটিক। স্যার, এই যে টক্সিক ম্যাসকুলিনিটি যেটা থাকে না, মানে এটা একটা প্রবলেমই। আমাদের দেশেই প্রবলেম আছে টক্সিক ম্যাসকুলিনিটির। কারণ ছোটবেলা থেকে বেশিরভাগ মানুষকে শেখানো হয় যে, মানে বিশেষ করে ছেলেদেরকে ওদের শেখানো হয়ে থাকে যে ইয়ার তুমি বড় হয়ে তোমার এটা হতে হবে, ওটা হতে হবে। কখনো না মানে কখনো না শুনবে না। যা তুমি চাইবে সেটা তুমি পেয়েই ছাড়বে। সে যা কিছুই হয়ে যাক, এটা হোক, ওটা হোক। আর পুরুষেরা কাঁদে না, পুরুষরা নালিশ করে না। পুরুষের মানে ফিলিংসই থাকবে না পুরুষের। মানে শুধু একটা রোবট চলে আসছে, এমন ফিলিংস হয়ে থাকে। তো যদি আপনাদের মানে কেউ এই এই ধরনের পুরুষ হন যে বিনা এমপ্যাথির, বিনা কোনো কিছুর, হতে পারে এমন একটা ক্যারেক্টার আছে। আর যে আমাদের ফিল্মে ছিল আরকি, যেসব ফিল্ম আমরা দেখি, যা মানে যেগুলো দেখে আমরা সবাই বড় হয়েছি, এটা এমনই ছিল যে যদি তেমন কোনো চরিত্র থাকে ফিল্মে যে হিরোইনের সাথে অসভ্যতা করবে, যে মানে খারাপ নজরে মহিলাদেরকে দেখবে, মহিলাদের সম্পর্কে কথা বলবে, তারা ভিলেন হতো ফিল্মে। যাকে এন্ডে মানে হিরো মারতো বা হিরোইন পেটাতো। তো আমাদের মনে হতো, আরে ইয়ার এমন মানুষ হব না, না হলে আমাদের ব্যান্ড পেটানি বাজবে খাবে। লাস্টে। এখন যদি আপনি সেই ভিলেনকেই গ্লোরিফাই করতে থাকেন আর বলেন যে এই মানুষ আসলে খুবই ভালো মানুষ, ইয়ার এর মতো হও, তো এতে তো প্রবলেম হবেই না। আর আমি এটা মনে করি যে ফিল্মের প্রভাব থাকে সোসাইটির উপর। আমি এটা কখনো বলতে পারবো না যে ফিল্ম শুধু এন্টারটেনমেন্ট। আপনি এটা শুধু এন্টারটেনমেন্ট দৃষ্টিতেই এটা দেখুন। এর কোনো প্রভাব পড়ে না সোসাইটির উপরে। আমি এটা মনে করি না। হতে পারে অন্য লোক এরকম মানে না, তাই এরকম ফিল্ম তারা বানিয়ে থাকে। আমি এটা মনে করি যে আমরা লাক্সের ব্যাপারে একটু আগেই তো কথা বলেছি, তাই না? যদি আমি তার প্রভাবটাই দেখি সোসাইটির উপর, এর যে প্রভাবটা দেখি যে একজন ইয়াং ছেলে ছিল, বলে যে আমি আর্মিতে জয়েন করতে চাই, তাহলে আমি এটা কেন ভাববো না যে যদি আমি এমন একটা ফিল্ম বানাই যেটা একদম মানে মধ্যবিত্ত ছেলেকে ইন্সপায়ার করে দিতে পারবে, তার থেকে ইন্সপায়ার হবে না তাহলে সে? এটা আমি কি করে ভাববো তাহলে? কিন্তু আপনি লক্ষ্যের প্রভাব দেখবেন, মির্জাপুরের কি প্রভাব ছিল সেটা দেখবেন না। আপনি একদম সত্যি বলছেন। আপনি একদম ঠিক কথা বলছেন। কিন্তু যদি আপনি মির্জাপুরও দেখেন, তাতে যে দৃষ্টিকোণ আছে ডাইরেক্টরের, যে কি ঠিক আর কি বেঠিক, সেটা কিন্তু আছে। মানে যে মানুষ খারাপ, সে খারাপ কাজও করছে, আমি দেখাচ্ছি আপনাকে। আমার ভায়োলেন্সে কোনো সমস্যা তো নেই। আমার কোনো রকমের ডায়ালগ নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু যে দৃষ্টিকোণ ডাইরেক্টরের রয়েছে, মানে সেটা কোন ভাবনায়, কি কারণে আপনাকে গল্পটা শোনাচ্ছে সে? কি ইনভেস্টমেন্ট তার? কি গ্লোরিফাই করছে? মানে বলবে, "আরে ইয়ার এটাই হয় জগতে, কিন্তু এটা ঠিক নয়।" আপনি দেখান না, কোনো কেউ তো সমস্যা নেই এফআইআরও তাতে। করে দিয়েছিল আপনার বিরুদ্ধে, কেসও হয়েছিল মির্জাপুরের না, বিরুদ্ধে। কেস কেন হয়েছিল? কেস তো এইটা করেছিল যে আপনি মির্জাপুরের নাম কেন খারাপ করছেন? তো কিন্তু এখন উনি বলেছিলেন আমি মির্জাপুরের মানুষ, আমি যেখানেই যাই হ্যাঁ। মানুষ আমাকে কালিম ভাইয়া বলে ডাকে। আ আচ্ছা, এটা তো আমার মনে নেই। এটা আমার মনে নেই। কিন্তু ভালো কথা যে মির্জাপুর থেকে আরো অনেক ফোন এসেছিল। আপনি মির্জাপুরের নাম উজ্জ্বল করেছেন। আপনারা সবাই জানেন মির্জাপুরের কথা। আমি তো বলেই দিয়েছি। আরো দু একটা প্রশ্ন নিতে পারি? হ্যাঁ। এটা ফাইনাল রাউন্ড। হ্যাঁ, আমার প্রশ্ন আপনার কাছে এটাই যে আমরা সবাই সবসময় আপনাকে কুল অ্যান্ড কম্পোজড মুডে দেখেছি, আর এখানেও সেই মুডেই দেখতে পাচ্ছি। কোনো এমন জিনিস আছে, কোনো এরকম বিষয় যেটা আপনাকে খুব বেশি ট্রিগার করে, খুব বেশি যাতে আপনার রাগ হয়ে যায়? হ্যাঁ, সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো ভায়োলেন্স এগেইনস্ট ওমেন, ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন। আমার খুব রাগ হয়ে যায়।
আপনার তখন রাগ হয়নি যখন নাসিরুদ্দিন শাহের মতো অ্যাক্টর বলেছিলেন যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ফারহান আখতার, আই ডোন্ট ওয়াচ হিজ ফিল্মস? না, এতে রাগ করার মতো তো কিছু ছিলই না। আমি ডিসঅ্যাপয়েন্ট হই। মনে হয়েছিল যে যদি উনি দেখতেন আমার ফিল্ম হয়তো ওনার মাইন্ড একটু দেখুন, বদলে মিলখা যেত সিং আরকি। দেখার পরে কেউ যদি বলে হ্যাঁ, যে আমার ওর অ্যাক্টিং পছন্দ নয়, তাহলে কোনো তো গন্ডগোল আছে। স্যার এর জবাব তো উনিই দিতে পারবেন আপনাকে। এত বছর ধরে জানি আমি ওনাকে। আমরা একসঙ্গে কাজও করেছি 'জিন্দেগি না মিলেগি দোবারায়'। আর উনি তো আমাকে মানে ছোটবেলা থেকেই জানেন। মানে আমার যখন থেকে বোধ হয় যে কে কি তখন থেকেই জানি যে উনি আমাকে আ আমার শুধু এই একটাই কথা যেটা একটু খারাপ লেগেছিল আমার। সেটা হলো এই যে মানে আপনি মানে খুবই মানে খুব দারুণ একজন পারফর্মার তাতে কোনো সন্দেহ নেই। খুবই বড় একজন অ্যাক্টর। কিন্তু যদি আপনি চান যে এই মানুষটার কাজটা আব আরো ভালো হোক, এর কাজে উন্নতি হোক, তো তার তো একটা পদ্ধতি আছে। আপনি আ আমি তো এমনটাই করি। মানে আমি ফোনটা ওঠাই। আমি তাকে ফোন করি যার সঙ্গে আমি কথা বলতে চাই। আর তখন আমি বলি যে, "ভাই আপনি আমার বাড়িতে একবার আসুন। আপনার সঙ্গে আমি কথা বলতে চাই। আমি আপনার ফিল্মটা দেখেছি। আমার এইটা মনে হয়েছে। যদি আপনি প্যাশনেট হন যে আপনি অ্যাক্টিং করতে চান তাহলে এইগুলোর উপর একটু ফোকাস করুন।" এটাই পদ্ধতি। এই প্রেসে গিয়ে বলা যে, "আমার এটা এমন লেগেছে।" I found that distasteful ব্যাস এইটুকুই। বাট কিন্তু উনার তো আলাদা ওপিনিয়ন থাকবেই। যদি উনার ভালো না লেগে থাকে I can't change that for him. He is entitled to it. আরো একটা প্রশ্ন নিয়ে নেব। আপনি কোনো কিছুতে লাইফে ভয় পেয়েছেন? আম আমার শুধু মানে এই এই কথাটা ছেড়ে যে মানে যারা কাছের লোক, যারা ফ্যামিলি, যারা কাছের বন্ধু মানে তাদের স্বাস্থ্য, তাদের যেন একটা কিছু না হয় তারা নিরাপদে সবসময় থাকুক, তাদের শরীর ভালো থাকুক। তো এটা সবসময় একটা মাইন্ডে থাকে। কিন্তু এটা ছাড়াও যে একটা জিনিস আছে যেটাকে আমি খুব ঘৃণা করি এজন্য কারণ আমি ভয় পাই ওটাকে খুব। আর সেটা হলো আরশোলা। ওদের নিয়ে আমার জীবনে একটু সমস্যা আছে। আপনি আরশোলায় খুব ভয় পান। খুব। আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি যে ওরা আছে কেন? আমি সত্যি হবে হয়তো মানে সার্কেল অফ লাইফ এ ওর মানে ওদের নেচারে ওদেরও কিছু রোল তো থাকবেই। কিন্তু এটা আমি বুঝতেই পারি না যে ওরা কেন আছে। আর যেভাবে মানে যদি ও কখনো বাইরে আসে আর যেভাবে দেখে একবার আর এমন করতে শুরু করে দেয় মানে মনে হয় যে ও টেস্ট করছে যে আপনাকে আমি কতটা ভয় দেখাতে পারবে ও। তো ওদের মধ্যে কিছু আছে। তো যেই আমি একবার আরশোলা দেখি না, আমার মনে হয় যে আরে ইয়ার আমাকে স্নান করতে হবে। এমন একটা ফিলিং হয়ে থাকে। তো দ্যাটস দ্য ওয়ান থিং আই এম অ্যাফ্রেড অফ। আপনার কাছে প্রশ্ন যে আপনি আজ পর্যন্ত অনেক মিউজিক কনসার্ট করেছেন। তো কখনো কোনো ফ্যান আপনাকে কোনো ক্রেজি কোয়েশ্চেন করেছেন? কোনো ফ্যান? হ্যাঁ, স্যার। হ্যাঁ, মানে সবথেকে ক্রেজি যেটা কখনো কেউ আমাকে প্রশ্ন করেছে, প্রশ্ন নয় মানে সে চেঁচিয়ে বলেছে যে আমি এখন স্টেজে ছিলাম তখন, "টি-শার্টটা খোলো!" তো তো আমি ওকে বলি যে, "ভাই আমি এখানে নিজের গান শোনাতে এসেছি, গা দেখাতে নয়।" ফারহান, আমি আপনাকে সব ধরনের প্রশ্ন করেছি, আপনার ফিল্ম সম্বন্ধে, হ্যাঁ, হ্যাঁ। জীবন সম্বন্ধে, কন্ট্রোভার্সি সম্পর্কে। আর খুব ভালো ব্যাপার যে আপনি কোনো কিছু ডাক করার চেষ্টা করেননি। প্রতিটি প্রশ্নের খুব পরিষ্কার জবাব দিয়েছেন। থ্যাংক ইউ স্যার। আমরা একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ রিটায়ার্ড মেজর জেনারেল সঞ্জয় সুরির রায়দান আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালালাম ফারহান আখতারের ওপর। এখন সময় আপকে আদালতে আজকের জাজ রিটায়ার্ড মেজর জেনারেল সঞ্জয় সুরির রায়দানের। আজকের মোকদ্দমায় রাজা শর্মা বাবু ফারহান আখতারের ওপর অনেক কঠিন অভিযোগ এনেছেন। ফারহান আখতারও অতি উত্তম জবাব দিয়েছেন সেগুলোর। আর আমি এটা বলতে চাই যে আপনি যাই করুন না কেন তাতে মন প্রাণ লাগিয়ে করুন, হৃদয় দিয়ে করুন সেসব। যেমন আপনার উত্তরে জানতে পারি আপনি সম্পূর্ণভাবে নিজেকে ওই রূপে বদলে নেন আর কি। আমার রেজিমেন্টে যেমন রজতবাবু বলছিলেন এই ১২০ বাহাদুর ফিল্ম যেটা হয়েছে সেটা দেশের জন্য একটা খুব বড় বার্তা দেয়। ওই যে লড়াই ছিল রেজাংলার যুদ্ধ, তাতে আসলে ওখানে এটা লেখাও আছে যে মরতে তো সবাইকে হবেই, কিন্তু যখন কেউ নিজের দেশ, পরিচয়, সংস্কৃতি অথবা পূর্বপুরুষের কথা ভেবে নিজের প্রাণ আহুতি দেয় তখন তার চেয়ে ভালো মৃত্যু আর কিছু হয় না।
আপনি এই ফিল্মের শুটিংয়ের জন্য যেভাবে ১৪,০০০ ফিট ওপরে গিয়ে কম অক্সিজেনে ঠান্ডা আবহাওয়ায় একজন সিপাহী জীবনকে অনুভব করেছেন, এটা দেখায় আপনার আবেগ, এটা দেখায় আপনার বোধ। আর এই কারণে আমি মনে করি ফিল্মটি অলরেডি সুপারহিট হয়ে গেছে। আর হয়তো আমাদের সবারই ফিল্মটা দেখা অবশ্য কর্তব্য, কেননা এই মেসেজটা খুবই ভালো। আমি আপনার জবাব এবং আবেগ দেখে আপনাকে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছি। তবে একটা শাস্তি আমার তরফ থেকে দিতে চাই, অবশ্যই, যে এমন ফিল্ম দেশের জন্য আপনি আবারও বানান। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই বানাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই আশা এবং বিশ্বাসের সাথে যে ফারহান আখতার এইভাবেই দেশের মানুষকে এন্টারটেইন করতে থাকবেন আর দেশের মানুষদের এডুকেট করতে, মোটিভেট করতে, ইন্সপায়ার করার জন্য ফিল্ম বানাতে থাকবেন, আজকে শো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।